বই পড়ার মাধ্যমে যেটা হয় আমরা যে অনেক কিছু অনেক পারসেপশন এন্ড এভরিথিং বই থেকে নিয়ে বুকিশ নলেজ হিসেবে নিয়ে নিজে অনুভব করে নিজের মাইন্ডসেটকে সেট আপ করতে পারি। খালিদ ফারহানের মতে তুমি যদি অন্যদের চেয়ে ডিফারেন্ট হতে চাও তাহলে তোমাকে 3টা কাজ করতে হবে, তার মধ্যে 2টা হচ্ছে একটা হচ্ছে বই পড়তে হবে, একটা হচ্ছে ট্রাভেল করতে হবে। ইমোর ব্যাকএন্ডে কিন্তু একটা বিশাল সাইকোলজি আছে, এটা কেউ বুঝেই না। একজন অ্যাডাল্ট মানুষ এক্স্যাক্টলি একটা বাংলা বই এতখানি ইনফ্লুয়েন্স করছে যে ওনার লাইফের ক্যারিয়ার বলো লাইফ বলো সবকিছু চেঞ্জ হয়ে গেছে একটা বই, বিভূতিভূষণের বই। এই যে পুরো ব্যাপারগুলো না একটা পাঠকের মধ্যে যখন যাবে ও তখন খুব ম্যাচিউর সিদ্ধান্ত নিতে পারবে। নজরুলের প্রেম হচ্ছে অনেকটা কট্টরপন্থী প্রেম, যে তুমি আমার মানে আমার আর কারো না। রবীন্দ্রনাথের হচ্ছে যে আমি জানি তুমি আমার মানে, এটা হচ্ছে এটা আরেকটা হ্যাঁ স্যাক্রিফাইস। সৌমিত্র আর হচ্ছে অপর্ণা সেনগুপ্ত এই দুইজনের জুটিতে সমাপ্তি আমি না পাগল হয়ে গেছি দেখে যে ইট ওয়াজ সো বিউটিফুল। হ্যালো, দিস ইজ রমজান আলী ইমন ফ্রম প্যাসিভ জার্নাল বুক পডকাস্ট। হ্যালো, দিস ইজ ভাবনা মুখার্জি ফ্রম প্যাসিভ জার্নাল বুক পডকাস্ট, যেখানে আমরা ফিকশন, নন ফিকশন, সেলফ হেল্প, বিজনেস সব ধরনের বই নিয়ে আলাপ আলোচনা করে থাকি। আজকের এপিসোডটা ভীষণ পরিমাণের আপনাদেরকে মানে আমরা যারা বইয়ের কাজ করি, আমি শিওর ভাবনা আপু এবং আমি, আমাদের কাছে প্রচুর পরিমাণ রিকোয়েস্ট আছে যে আপু আমি জানি যে বই পড়া কেন জরুরি, আমি অনুভব করছি, আমি এতদিন বই পড়ি নাই, আমি বই পড়া শুরু করতে চাই। সো কোন বইগুলো দিয়ে আমরা বই পড়া শুরু করবো? সো আই এম শিওর আমার কাছে বিশাল এই প্রশ্নগুলো আসে, তোমার কাছে নিশ্চয়ই আসে। এটা রেগুলারলি হচ্ছে কমেন্টটা পাই যে আপু অ্যাজ এ বিগিনিয়ার আমি বই পড়ি নাই, এখন পড়তে চাচ্ছি, ভিডিও দেখে ভালো লাগতেছে বা অনেকের দেখে ভালো লাগতেছে, কি বই দিয়ে শুরু করবো? তোমরা যেগুলো পড়ো মানে ওরা বলে যে তোমরা যেগুলো পড়ো তো অ্যাডভান্স থাকে এভরিথিং, আমরা বিগিনার হিসেবে কি দিয়ে শুরু করবো? কারণ সব বই দেখা যায় যে ইজি টু আন্ডারস্ট্যান্ড হয় না শুরুতে। যদি আমি ভারী বই ধরাই দিই মানুষের ভালো নাও লাগতে পারে, মানে শেখাটা তো অ আ ক খ দিয়েই হতে হবে। একদম অ আ ক খর বই নিয়ে আজকে আমরা আলোচনা করবো। অ্যান্ড আসলে এইটা কেন জরুরি যে মানে বই পড়ার ব্যাপারটা হচ্ছে যে একটা মাটির কাঁচা পুতুল যারা হচ্ছে নতুন বই পড়া শুরু করে, এদেরকে না আমি যেইভাবে শেপ দিব, যেই ধরনের বই এরা পড়ে বই পড়া জার্নি শুরু করবে, এদের প্রত্যেকের না পারসেপশন ডিফারেন্ট হয়ে যাবে। কেউ হুমায়ুন আহমেদ দিয়ে শুরু করলে তার পারসেপশন আলাদা হবে, কেউ সত্যজিৎ দিয়ে শুরু করলে পারসেপশন আলাদা হবে। সো এই জায়গাটা না ভীষণ ইম্পর্টেন্ট যে কী বই দিয়ে শুরু করা উচিত, কী বই দিয়ে শুরু করবো। এমনিতেই আপনি যদি সাধারণভাবে জান যে আপনি যে কোনো বই দিয়ে শুরু করতে পারেন, আপনার আমি জানি যে হয়তো তোমার ক্ষেত্রেও ঘটনা ঘটেছে যে ছোটোবেলায় আমি এমন বই পড়েছি যে বইগুলো আমার পড়ার না, যে বইগুলো আমার পরের পড়া দরকার বাট আমি আগেই পড়ে ফেলেছি, ঠিক আছে। এবং এটা মানে সত্যি কথা বলতে এটা অনেক বেশি শেপ করে। যেমন আমি যদি একদম ছোট একটা মানুষকে সামহ শরৎচন্দ্রের বই দিয়ে বলি যে তুমি পড়তে থাকো, ও অনেক কিছুকে লাইফের অনেক কিছুকে না ও একটু অন্যভাবে দেখবে। ওই সেম মানুষকে যদি আমি শুরু থেকে ফেলুদা দিতাম বা শঙ্কু সমগ্র দিতাম বা গল্পগুচ্ছ দিতাম, এক একজনের এক একভাবে যেত। কারণ ও তো জীবনটাকে অনুভব মানে ও বইগুলো যখন পড়ছে ও নিজের মতো করে অনুভব করছে, পুরো পাথটাই হচ্ছে চেঞ্জ এবং মাইন্ডসেটটাই ডিফারেন্ট হয়ে যেত। সো দ্যাটস ওয়াই বিগিনার হিসেবে আমি বলবো যে কিছু ক্ষেত্রে আসলে কিছু নির্দিষ্ট টাইপের বই দিয়ে শুরু করলে একদম বিগিনার হিসেবে রাস্তাটা অনেক ভালো হয়। পরবর্তীতে অন্য কোনো ফ্যাক্টর দিয়ে ইনফ্লুয়েন্স না হয়ে নিজে চিন্তা করে ভালো বই সিলেক্ট করে মানুষ পড়তে পারে। সো ভালো রিডার হওয়ার জন্য কিন্তু শুরুটাও ভালো হওয়াটা, বলতেছি না যে না ভালো না হইলে সব শেষ হয়ে গেল, পরেও চুজ করতে পারো, পরেও তুমি চুজ করতে পারো, ঠিক করতে পারো, কিন্তু যত হয় তত বেশি ভালো হয়। আচ্ছা, আরেকটা ডিসক্লেমার আমরা দিয়ে দেই, আমরা এই ভিডিও আমরা এক্সপেক্ট করতেছি যে হচ্ছে কিশোর থেকে বাকি বয়সগুলো, আমরা এর বাচ্চা কেউ আমাদের ভিডিও দেখবে শুরু করবে এটা আমরা এক্সপেক্টও করি না আসলে। সো কিশোর যারা হচ্ছে মোটামুটি থাকে, যেমন কমেন্ট সেকশন আমরা যখন দেখি যে লাইক কলেজ বা অ্যাডমিশন স্টুডেন্ট থেকে আমাদের স্কুল মানে মোটামুটি শুরু হয়, ওদের থেকেই আই গেস এটা মোটামুটি ভালো আর কি। সো আমরা ওই যে ধরো ক্লাস 8-এ যে বাচ্চাটা পড়ে তারপরে জেনারেশন থেকে আমরা আরো ধরো একদম যারা আমি ধরলাম যে ইয়ুথ, আমি ধরলাম যে 24-25 বছর বয়স অত আগে বই পড়ে নেই, তাদের জন্য আই থিঙ্ক ইট উইল বি হেল্পফুল। তারাও বেশ একটা খুব ক্লিয়ার মানে একটা গাইডেন্স পাবে যে না আমার এই টাইপের বই পড়লে আমার জন্য ভালো হবে, যেহেতু বইটা যেহেতু নতুনভাবে শুরু করব। এক্স্যাক্টলি, বই এমন একটা ব্যাপার যেটা তুমিও বললা যে আমাদের একটা পডকাস্ট ছিল যে 7 হ্যাবিট অফ হাইলি ইফেক্টিভ পিপল, যে তুমি কিছুদিন আগে একবার পড়ছো, এখন একবার পড়ছো, সো তোমার কাছে পারসেপশন ডিফারেন্ট, তোমার কাছে রিয়েল লাইফের ঘটনাগুলো হচ্ছে যে রিলেট করতে পারো। সো বই আপনি সবসময় আপনার কাছে বইটা জরুরি। যখন আপনি যেমন আমাদের খালিদ ফারহান ভাই, উনি হচ্ছে লাস্টে ওনার আমি একটা পডকাস্ট নিয়েছিলাম বই বিক্ষার জন্য, ওখানে উনি বলেছে যে এখন উনি জোর করে হলেও হচ্ছে যে জাফর ইকবালের G2C রিসেন্টলি বেরিয়েছে ওটা পড়ছে। সো তারপর হচ্ছে যে মাঝে মধ্যে মাসুদ রানা, উনি এখনও 3 গোয়েন্দা মাসুদ রানা পড়ে। সো হ্যাঁ, আপনি একটা যখন
আপনার বয়স যখন 12, 13, 14, আপনি যখন মাসুদ রানা পড়ছেন, তা আপনার এক্সাইটমেন্ট আলাদা, একটু বড় হচ্ছেন, এক্সাইটমেন্ট আলাদা, জিনিসপত্র আলাদা। সো মানে আপনি কখনো হয়তো 70% পাবেন, কখনো হয়তো 90% ওখান থেকে রিটার্ন পাবেন, বাট বই সবসময় আপনাকে ভালো জিনিস আসলে সাজেস্ট করবে। সো আমরা যদি একদম শুরু করি যে আসলে কোন বইগুলো দিয়ে শুরু করা উচিত, আমাকে যদি তুমি জিজ্ঞেস করো, আমি সরাসরি বলবো সত্যজিৎ রায়, বিকজ এইটার পিছনে নাইস। সো আগে তোমারটা বলো কেন। ওকে, সত্যজিৎ রায়ের ক্ষেত্রে যদি আমি বলি তাহলে আমি বলবো যে ফেলুদা দিয়ে আমি পার্সোনালি হচ্ছে গিয়ে আমি সত্যজিৎ রায়কে চিনছি ফেলুদার মাধ্যমে। আমার একজন টিচার ছিলেন, উনি হচ্ছে আমাকে আমার জন্মদিনে ফেলুদা সমগ্র গিফট করছিলেন। কোন ক্লাসে এটা? As far as I remember that was class 4 or 5, মানে খুব পারফেক্ট একটা পারফেক্ট টাইমে। এবং আমার স্যারের নাম ছিল অবনী স্যার, স্যার মারা গেছেন। স্যার আমাদের মেইনলি হচ্ছে কি কেমিস্ট্রি পড়াতেন। তো যেরকম উনি কেমিস্ট্রিও পড়াতেন, তখন ওই ছোটোবেলায় হচ্ছে কি আবার স্যারের মেয়ে হচ্ছে আমার ক্লাসমেট ছিল, ওই জায়গা থেকে স্যারের সাথে আমাদের আগে থেকে হচ্ছে আমাদের ফ্যামিলিতে একটা বন্ড ছিল আর কি। তো স্যার হচ্ছে বই পড়া ব্যাপারটাকে না খুব উৎসাহ দিতেন, খুব মানে আগ্রহ দিয়ে আমাদেরকে বলতেন যে এইটা পড়ো, ওইটা পড়ো, তোমাদের জন্য এটা ভালো হয় এভরিথিং। এবং আমার অনেক টিচারই আমাকে দেখতো যে আমি বইটই পড়তেছি, তো উনি আমাকে ফেরত সমগ্র দিয়েছিল। তো প্রথম যখন আমি পড়লাম সোনার কেল্লা পড়লাম, তারপরে হীরের আংটি একটা ছিল, ওইটা যখন ভুলে গেছি আসলে। তো এই যে আমি না নামটা হয়তো ভুলে গেছি, বাট আই স্টিল রিমেম্বার দ্যাট হোয়াট ইট মেড মি ফিল, যে একটা মানে অন্য একটা জগতে ঢুকে যাওয়া। পড়তে পড়তে কোনো হুঁশ জ্ঞান থাকতেছে না, পড়েই যাচ্ছি। তো একদম বাচ্চাকালে যদি আমি ওই বইটা পড়ি তাহলে একটা এক্সাইটমেন্ট, নতুন কিছু জানা। আমি বাচ্চা কিন্তু স্টিল একটা অ্যাডাল্ট আমাকে খুব ইম্পর্টেন্স দিয়ে ফেলুদা কিন্তু ওনার বইয়ে তফসির জিনিসটা যদি বাচ্চাকে কিন্তু খুব ইম্পর্টেন্স দিয়ে উনি সামিল করতো নিজেকে। তখন সাবাস তফসির নিজেকেই হচ্ছে গিয়ে ওই ফিলটা আসতো যে না, আমিও মনে হয় অ্যাডভেঞ্চারে সামিল আছি। আমি সাবাস ফেলুদার যে হাত মনে আমি পাইছি আমার কাঁধের উপর, ঠিক আছে, এটাই আর কি। ওই জিনিসটা তখন পড়ছিলাম, ভালো লাগছিল। এবং ছোটবেলায় যখন সহজ বইগুলো আমি পড়ছি, ওই নির্মল নিখাত বিনোদনটা যখন পাইছি, তখন না বইয়ের প্রতি অটোমেটিক্যালি আগ্রহ বেড়ে গেছে। একটা ভালো বই কিন্তু আমাকে ভালো বই, অন্যান্য বইয়ের প্রতিও খুব আগ্রহী করে তোলে। সো ফেলুদা পড়লে কোনো বাচ্চা সে পরবর্তীতে বই পড়বে না, অন্তত উল্টায় দেখবে না, এটা জাস্ট আমি বিশ্বাসই করি না। এবং সে বড়দের ক্ষেত্রে এখন আমি হয়তো যেহেতু পড়ে ফেলছি, আমার হয়তো আমি নস্টালজিয়া রাইডে ভুগবো, আমার ভালো লাগবে, কি ফিল করছি আমি এভরিথিং, হয়তো কোনো ইনার ডিপ মিনিং খুঁজে পাবো, হয়তো উনি ওটা মিন করাও লিখে নাই, আমি হয়তো পাবো। কিন্তু এইটুকু বলা যায় যে এখন ধরো যদি একদম একটা 18-19 বছরের ছেলে বা একটা 21-22 বছর বেশি মেয়েও যদি ফেলুদা দিয়ে শুরু করে, সে না এটা ফিল করবে যে আমার ছোটোবেলাটা এরকম ছিল। সে নিজের মধ্যে নিজের ইনার চাইল্ডটাকে ফিল করবে, যেটা তাকে আরও বইয়ের দিকে আগ্রহী করে তুলবে, বইটাকে ভালোবাসতে সাহায্য করবে। সো দ্যাটস ওয়াই আমার মনে হয় যে বিগিনার হিসেবে হোক বা ওভারঅল সত্যজিৎ ফেলুদা দ্যাটস ওয়াই আমার খুব বেশি পছন্দ। নাইস। আমার না হচ্ছে আমার দুইটা অবজারভেশন আছে এখানে। আমার অবজারভেশনগুলো কেন জানি দিন বাই দিন অনেক ডিপ হয়ে যাচ্ছে, বাট আই লাভ দিস। হ্যাঁ, আই লাভ দিস। ধরো একটা যেমন হচ্ছে, তুমি যদি ফেলুদা পড়ো, তুমি যখন ফেলুদা পড়ছো তখন তোমার কাছে না ফেলুদা একটা ফ্যাসিনেটিং ক্যারেক্টার, মানে সবাই তখন ফেলুদা হতে চায়। হ্যাঁ, সো একটা জিনিস মাইন্ডে দেখো, তুমি যখন ফেলুদা তোমার কাছে নায়ক, আর আমরা সবাই ফেলুদা হইতে চাইতেছি, ওই ফেলুদা যখন বলে যে বই পড়ো, ওই ফেলুদাকে বই পড়াকে তাগিদ দেয়, ওই ফেলুদা নিজে বই পড়ে, ওই ফেলুদা লালমোহন গাঙ্গুলির বইকে সাজেস্ট করে। সো দেখো তোমার নায়ক, মানে এটা কি বল, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, যে আমার ফেলুদা আমার নায়ক, আমার হিরো আমাকে যেটা করতে বলতেছে, হ্যাঁ আমার হিরো নিজে বই পড়ে, আমার হিরো বই পড়াকে ভালো করে, আমার হিরো বই লেখাকে সাজেস্ট করে। সো তখন হয় কি, মাইন্ডে একটা ব্যাপার স্যাপার চলে আসে, ইফ আই ওয়ান্না বি সত্যজিৎ রায়, মানে ফেলুদা, আমাকে বই পড়তে হবে, আমাকে বইয়ের আশেপাশে থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। ওখানে আরেকটা ক্যারেক্টার আছে সিধু জ্যাঠা, যেই ফেলুদার বস, মানে ওই টাইপের আর কি, হ্যাঁ গুরু মানে আর কি। সো দেখো সিধু জ্যাঠা কি, সিধু জ্যাঠা এখানে বলা হয় যে এমন কোনো ব্যাপার নাই যেটা সম্পর্কে সিধু জ্যাঠা জানেন না। একটা ফ্যাসিনেটিং রুম, পুরা রুম ভর্তি বই টই, পেপার সব কিছু। সিধু জ্যাঠা হচ্ছে মাঝে মধ্যে ওই যে একটা ধরো, তারপর বাক্সবদল আছে সিধু জ্যাঠা, তারপর ধরো তোমার ওই যে হ্যাঁ কিছু কিছু। সো দেখো পুরো ব্যাপারটা কিন্তু বই কেন্দ্রিক, বইকে তোমাকে ভালোবাসতে বাধ্য করতেছে, এইটা একটা। দ্বিতীয়ত সত্যজিৎ পড়তে পারবে কেন, কারণ তোমার মাথা একদম খালি তুমি যখন সত্যজিৎ পড়তে যাচ্ছ, আমরা ধরি হ্যাঁ ওইভাবে, মানে ফিকশনাল অল তোমার খালি। এখন তোমাকে যদি আমি এই জায়গায়
সত্যজিৎকে কেন প্রেফার এত করি, তুমি যখন সত্যজিতের ফেলুদা পড়তেছো, তুমি সত্যজিতের প্রফেসর শঙ্কু পড়তেছো, তুমি হচ্ছে তারিণী ঘুরো পড়তেছো, এই প্রত্যেকটা ক্যারেক্টার না ক্রিয়েটিভ ক্যারেক্টার, এই প্রত্যেকটা ক্যারেক্টার পজিটিভ ক্যারেক্টার, প্রত্যেকটা গল্প হচ্ছে এমন একটা সমাজকে রিপ্রেজেন্ট করে বা এমন একটা জিনিসকে প্রমোট করে যেটা হচ্ছে শান্ত। ও ফেলুদার বই পড়ে কখনো তোমার ফিল হবে না যে আমাকে কোটি কোটি টাকা ইনকাম করতে হবে, আমার ব্যাংক ব্যালেন্স এই হতে হবে না। সত্যজিতের বই পড়ে তোমার মনে হবে যে আমার একবার ছুটিতে দার্জিলিং যাওয়া উচিত, আমার একবার ছুটিতে হংকং যাওয়া উচিত, এই মানে সিকিমের বস হ্যাঁ ইয়া দেখা উচিত, মানে খুব একটা অন্যরকম সুদিং যে একটা ব্যাপার, এক্স্যাক্টলি, যে আমরা একদম হ্যাঁ একদম একটা নরম লাইফ, এইটা যখন একটা মানুষের মাথায় ঢুকবে ক্রিয়েটিভ হওয়া, অ্যাস্থেটিক বলে এক্স্যাক্টলি হ্যাঁ কোজি টাইপের। সো এইটা আরেকটা ধরো, এই তোমার মাইন্ডে যখন এই ক্যারেক্টারগুলো বিলং করবে তোমার মাইন্ড থেকে, তখন কি হবে, তোমার না ভালো জিনিসের প্রতি অ্যাট্রাকটিভ আসবে, তখন তুমি মানুষের প্রতি সহানুভূতি বা সব কিছু, যেটা একটা বই পড়া বাচ্চার মধ্যে যাওয়া উচিত। অবশ্যই। 3 নম্বরে মোস্ট অফ দ্য ফেভারিট থিংস ফর মি ইজ ভ্রমণ। ফেলুদা পড়ো, আজ্জাই পড়ো, সব কিছুতে ভ্রমণটাকে এত সুন্দরভাবে ফ্যাসিনেটিং করা, যেটা হচ্ছে তোমার একটা ইয়ং চাইল্ড মাইন্ডকে প্রচুর পরিমাণে ইনফ্লুয়েন্স করবে ভ্রমণ করা। দেখো খালিদ ফারহানের মতে তুমি যদি অন্যদের চেয়ে ডিফারেন্ট হতে চাও তাহলে তোমাকে 3টা কাজ করতে হবে, তার মধ্যে 2টা হচ্ছে, একটা হচ্ছে বই পড়তে হবে, একটা হচ্ছে ট্রাভেল করতে হবে। সো ওই যে ইন্টার কানেক্টেড এভরিথিং, হ্যাঁ ভালো কিছু করার জন্য। সো এই 3টা এখন আমাকে অনেকে না জিজ্ঞেস করে যে ভাই আপনি হুমায়ুন আহমেদ দিয়ে কেন বই পড়া সাজেস্ট করতে বলেন না। দেখেন হুমায়ুন আহমেদ আমারও ভীষণ পছন্দের রাইটার, কিন্তু আমি একজন বিগিনারকে কখনো হুমায়ুন আহমেদ দেই না। কারণ কি, তুমি দেখো হুমায়ুন আহমেদের গল্পগুলো কি মধ্যবিত্তদের গল্প, একটু বড় হয়ে তুমি সে গল্পগুলোর সাথে হ্যাঁ মানে লাইফটাকে বোঝা, হ্যাঁ কিন্তু বুঝে ফেলছো তখন আর কি। হ্যাঁ তুমি দেখো হুমায়ুন আহমেদের গল্প মোস্ট অফ দিস রোমান্টিক, হ্যাঁ মোস্ট অফ আমি বলবো হ্যাঁ রোমান্টিক বলতে আসলে ব্যাপারটা কি, একটা বই তো এক এক রকম, বাট হ্যাঁ তুমি যদি 300 বইকে সামারাইজ করো, রোমান্টিক বই 70%, 30% বাকি সব কিছু। রোমান্টিক বলতে সবসময় ধরো ভালোবাসা তা না, ওই মধ্যবিত্ত জীবনটাকে রোমান্টিসাইজ করা আর কি, ওইভাবে ধরলে এক্স্যাক্টলি। সো দেখো আমি তোমাকে যদি বলি সাচেস তুমি হিমু দিয়ে বই পড়া শুরু করলা, হিমুর ব্যাকএন্ডে কিন্তু একটা বিশাল সাইকোলজি আছে, এটা কেউ বুঝেই না। ময়ূরাক্ষীর লাস্টের যে চ্যাপ্টারটা এটা বুঝেই না কেউ। সো এখন কথা হচ্ছে আমি এক্সপেক্ট করি না তুমি ক্লাস 4-এ পড়ো 5-এ পড়ো তুমি ব্যাকএন্ড বুঝবা, ব্যাকএন্ড কিছু করবা, দরকার নাই। সেফ জিনিস সত্যজিৎ দিয়ে শুরু করো, তোমার বই পড়তে ভালো লাগবে, তুমি ভ্রমণে ইনফ্লুয়েন্স হবা, তুমি পজিটিভ চিন্তা করতে পারবা। সো এই জন্য আমি কখনো কাউকে বই পড়া শুরু করতে বলি না হুমায়ুন আহমেদ দিয়ে, কারণ ওখানে ক্যারেক্টারগুলো তো অবশ্যই ভালো, কিন্তু বিগিনার মাইন্ডের জন্য না। আসলে বই কিন্তু সব বয়স, যে আমাদের ছোটবেলায় বাবারা বলতো না এই বয়সে এটা তোর বয়সের বই না, বয়সে বই না। সো আমি যদি হিমুর কথা বলি, যে মানুষজন হিমু বলতে কি বুঝে, বিভাগী হয়ে যাব, কি বলে হলুদ পাঞ্জাবি পরবো, আধ্যাত্মিক ভাব নিয়ে থাকবেন, এভরিথিং লাইক দ্যাট। কিন্তু দ্য থিং ইজ হিমুর ভিতরে যদি আমি ডিপ ডাইভ করি, হিমু কেন এরকম চিন্তা করতো, এবং ওর কিন্তু মানে হুমায়ুন আহমেদ কিন্তু সাইকোলজি নিয়ে খেলতে খুব পছন্দ করতো, খুবই পছন্দ করতো। হিমু যে কি পরিমাণ একটা সাইকোলজি রিলেটেড ক্যারেক্টার, এটা মানুষ বুঝেই না, বোঝার কথাও না, কারণ আমরা সবাই সারফেস লেভেল থেকেই পড়ি মোস্ট অফ দ্য টাইমে, এবং আমরা নিজেরাও যখন পড়ছি আমরাও তখন, এখন আমরা অনেক বেশি পড়তেছি, তুমি পড়তেছো, ডিপ ডাইভ করতেছো, আমি বুঝতে পারতেছি। আমি সিরিয়াসলি আমি 5 বছর আগে বুঝতাম না যে হিমুর পিছনে জিনিসটা কী আছে। আমি বিজ্ঞান অবশ্য করি নাই হিমু দিয়ে, ওই জন্য হয়তো আমার ওইভাবে আমার শেপ হয় নাই। তবে দ্যাটস ট্রু যে ওই রকম দেখতে সারফেস লেভেলে হালকা হইলেও যেগুলো বেশ ওয়েটেড ক্যারেক্টার বা বই আছে, ওগুলো দিয়ে শুরু না করাটাই বেটার অপশন। মানে সত্যজিতের বই পড়লে ওই ফাঁকা মাইন্ডটার মধ্যে অনেক রকমের ক্রিয়েটিভ জুস আসে, যেটা হচ্ছে পরবর্তীতে একটা রিডারকে হেল্প করে টু আন্ডারস্ট্যান্ড থিংস বেটার। এন্ড হচ্ছে হ্যাঁ একটা জিনিস খেয়াল করবা যে সত্যজিতের প্রত্যেকটা গল্পে ইচ অ্যান্ড এভরি স্টোরি একটা ক্রিয়েটিভ ক্যারেক্টার থাকে, প্রত্যেকটা গল্প একটা করে ক্রিয়েটিভ ক্যারেক্টার থাকে। সো এটা হচ্ছে মানে ওয়ান্ডারফুল, ইটস ওয়ান্ডারফুল। আমরা যদি ধরো সেকেন্ড ইয়াতে যাই, যে দ্বিতীয়ত আমরা কাকে দিয়ে সাজেস্ট করতে পারি, আমার মনে হয় ভীষণ পছন্দের আমাদের সবার, এবং সত্যজিতের সাথে পডকাস্ট করছি যার বই নিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং হচ্ছে যে সত্যজিতের সাথে যে মানুষটা খুব ভালো মতো রিলেট, ভাবনা আপু প্লিজ। ওকে, সো হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমাদের সবারই খুবই পছন্দের একজন লেখক, যিনি হচ্ছে গিয়ে প্রকৃতির সাথে কিভাবে হচ্ছে একাত্ম হতে হয় এবং সেই প্রকৃতির মধ্যে হারায় যাওয়া, আবার একই সাথে মুদ্রার অপর পিঠের মতো জীবনকে খুব প্রবলভাবে বাঁচা, ওইটাকে হচ্ছে কি যে বেঁচে থাকার জন্যই আর কি জীবনকে সেলিব্রেট করা আমাদের
মানে পথের পাঁচালী, অপরাজিত, আর প্রকৃতির একাত্মতা, অ্যাডভেঞ্চার, চাঁদের পাহাড়, আরণ্যক। তো এই বইগুলা পড়লে আসলে আরণ্য মানে অন্যরকম ভাবে না নিজের মাইন্ডটাই শেপ হয়ে যায়। ওই যে খালিদ ফারহান ভাই একটা কথা বলে না যে বই পড়া, ট্রাভেল করা কেন অনেক বেশি ইম্পর্টেন্ট যদি তুমি ভালো কিছু করতে চাও। বই পড়ার মাধ্যমে যেটা হয়, আমরা যে অনেক কিছু, অনেক পারসেপশন অ্যান্ড এভরিথিং বই থেকে নিয়ে, বুকিশ নলেজ হিসেবে নিয়ে নিজে অনুভব করে নিজের মাইন্ডসেটকে সেট আপ করতে পারি বা শেপ করতে পারি। ঠিক সেরকমভাবেই ট্রাভেলিংয়ের ক্ষেত্রে কি হয় যে অনেক জায়গা ঘুরে, অনেক মানুষজন ঘুরে টুরে সেগুলো নিজের মধ্যে নিতে পারতেছি। এখন দিস ইজ ট্রু যে সবার পক্ষে আসলে ট্রাভেল করা ওই লেভেলে পসিবল হয় না, তাদের জন্য হচ্ছে বিভূতিভূষণের বই। এন্ড একটা জিনিস না, প্রকৃতির মধ্যে তোমাকে ট্রাভেল করায়, ইউ ডোন্ট হ্যাভ টু গো এনিওয়্যার। এন্ড হচ্ছে যে আমাদের একটা পডকাস্ট হয়েছে তোমার হচ্ছে সত্যজিৎ রায় এবং ফেলুদা এই ব্যাপার স্যাপার নিয়ে, ওখানে আমরা বিভূতির একটা কথা বলেছিলাম যে তুমি যদি দেখো যে সত্যজিৎ রায় কিন্তু যখন তোমার হচ্ছে যে উনি পথের পাঁচালী করে তার 1 বছর আগের কাহিনী, যে উনি মোটামুটি বাংলা সিনেমা টিনেমা দেখতেন না, ঠিক আছে, উনি প্রচুর পরিমাণে বাইরের সিনেমার ফ্যান ছিলেন। সো দেখো যেই মানুষটা কখনো না মানে বাংলা সিনেমা পছন্দ করতো না, দেখতোই না, ওই মানুষটা আমাদের উপমহাদেশের একজন অস্কার জয়ী ফিল্ম মেকার হয়ে গেল। এটার পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে আম আটির ভেপু, তখন ছিল সেইটার নাম, এখন সেই নাম হচ্ছে পথের পাঁচালী আর কি। যে এই মানুষটাকে যখন ওই বইটা দেওয়া হয়, উনি তো হচ্ছে যে একটা অ্যাডভার্টাইজিং ইয়াতে চাকরি করতো আর কি, সো ওনাকে যখন দেখা হয় তখন হচ্ছে যে উনি তো ওই সময় হচ্ছে একটা লন্ডনে একটা ট্রিপে গেছিলো আর কি, ইন্ডাস্ট্রিয়াল ট্রিপে, উনি আর হচ্ছে যে বিজয়া সত্যজিতের স্ত্রী আর কি। সো ওনাকে যখন দেওয়া হয়, উনি লন্ডন ট্রিপের মধ্যে ব্যাক করার পর উনি পুরো হচ্ছে আমরা যেটাকে এখনকার ভাষায় বলছি গ্রাফিক্স নভেল, ওটা পুরো এঁকে ফেলছে, হ্যাঁ স্টোরি বোর্ড বানায় ফেলছে, হ্যাঁ জাহাজে বসে, তারপর ওই যে ওখানকার ট্রেনিংয়ের ফাঁকে ফাঁকে আর কি স্টোরি বোর্ডগুলো বানাইতেছিল। তারপর হচ্ছে কিভাবে উনি চাকরি ছাড়লো, ওনার বিজয়ার হচ্ছে গহনা বন্ধক রেখে সিনেমা করলো। এটা নিয়ে আমাদের যে একটা পডকাস্ট আছে, আপনাদের হয়তো এখানে দেওয়া থাকবে, আপনারা দেখে নিয়েন আর কি, ইটস ওয়ান্ডারফুল। এটা নিয়ে আমরা প্রায় অনেকক্ষণ কথা বলেছি। হ্যাঁ, কিন্তু একটা জিনিস দেখো, যেই মানুষ সিনেমা দেখতো না সেই মানুষ হচ্ছে অস্কার পাইছে, এই পথের পাঁচালী তাকে ইনফ্লুয়েন্স করছে। এবং একটা জিনিস হচ্ছে লক্ষণীয়, ওই সময় পুরো ভারতবর্ষে এই ধরনের সিনেমা চলতো না। সো একজন নিয়ম ভেঙে ওর নিজের পছন্দ, সত্যজিৎ রায় কী বলে একটা ইন্টারভিউতে দেখছে যে আমি সেই সিনেমা বানাই যেটা করতে আমি এনজয় করি বা আমি নিজে যেটা দেখতে চাই আর কি। সো ওনাকে যখন বলা হলো যে আপনি শুধু বাংলাতে কেন সিনেমা বানান, আপনি বাইরের ল্যাঙ্গুয়েজে কেন সিনেমা বানাতেন না, সে দেখো বাংলাতে আমি বড় হয়েছি, আমার নিজে বাংলাতে আমি খেয়েছি, আমি বাংলা ভাষায় গল্প করেছি, বাংলা ভাষায় আড্ডা দিয়েছি, আমি না জানি যে কোন ভাষায় কীভাবে অনুভূতি প্রকাশ করতে হয়, কোন কেউ কিছু হতে হয়। হ্যাঁ, আমি বাইরে গেলে সিনেমা বানাতে পারবো, কিন্তু আমি বাংলায় বসে যেই সিনেমা বানাতে পারবো, যে অনুভূতি তুলে আনতে পারবো, আমি বাইরে সেগুলো পারবো না। সো আমি যেন বাইরে জেনে বাংলাতে সিনেমা বানাচ্ছি। মাতৃভাষাটার মধ্যে দিয়ে যেভাবে এক্সপ্রেস করা যেত, এখন আমরা যদি ইংলিশে সত্যজিৎ রায় নিয়ে কথা বলতাম, উই কুড এক্সপ্রেস, আই নো, আমরা পারতাম, কিন্তু এখন যে এক্সাইটমেন্ট নিয়ে, যে চমৎকার একটা ফিল নিয়ে করতেছি না, এটা আসলে আসতো না। আর সত্যজিৎ রায়ের এই তার বই পড়ার অভ্যাস, তার বই দিয়ে ইনফ্লুয়েসড হওয়া, এটা জাস্ট মানে ওনার বই পড়ে যতটুকু দেখছি, আত্মজীবনী টাইপ লেখা পড়ে যতটুকু বুঝতে পারছি, বা মানুষের বই পড়ে যতটুকু দেখছি, যে এই বিভূতিভূষণের পথের পাঁচালী পড়ার পর ওনার পুরো মনোজগৎ, উনি কিন্তু তৎকালীন সময়ে মানে কি কোনো বিগিনিয়ার মাইন্ড না, অনেক জায়গা থেকে সমৃদ্ধ হয়ে, হ্যাঁ, চাকরি বাকরি করে একজন অ্যাডাল্ট মানুষ, এক্স্যাক্টলি একটা বাংলা বই এতখানি ইনফ্লুয়েন্স করছে যে ওনার লাইফের ক্যারিয়ার বলো, লাইফ বলো, সবকিছু চেঞ্জ হয়ে গেছে একটা বই, বিভূতিভূষণের বই। আচ্ছা, আপনাদেরকে একটা সিনেমা সাজেস্ট করি, নাম হচ্ছে অপরাজিত। এটা কিন্তু অপুর ট্রিলজি, অপরাজিত না, একটা সিনেমা আছে যেটা হচ্ছে 2022 সালে, হ্যাঁ জিতু কামাল যেটা দেখতে, হ্যাঁ, যে পথের পাঁচালী কিভাবে বানানো হয় সেটা নিয়ে, হি ডিড রিয়েলি গুড, মাস্ট ওয়াচ সিনেমা, মানে চমৎকার সিনেমা। আমি দেখছি, কয়েকদিন আগে দেখছি আমি, মানে অসাধারণ লাগছে। প্রত্যেকটা মানুষ এত সুন্দর অভিনয় করছে যে জাস্ট বলার মতো, মানে আউটস্ট্যান্ডিং। ওটা দেখে নিন। এখন হচ্ছে আমরা আসলে দেখো, আমরা কিন্তু বিভূতিভূষণ নিয়ে কথা বলতেছিলাম, আমরা সত্যজিতে ঢুকে পড়ছি, বিকজ আচ্ছা আরেকটা ব্যাপার, পথের পাঁচালী সত্যজিৎ রায়ের লেখা না, ডোন্ট ডু দিস। হ্যাঁ, এটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আর কি। এটা অনেকেই বলে যে হ্যাঁ সত্যজিতের পথের পাঁচালী, সত্যজিতের সিনেমা পথের পাঁচালী, কিন্তু উপন্যাসটা লিখছে, মানে পুরো ট্রিলজিটাই লিখছে হচ্ছে বিভূতিভূষণ। আর এখানে ছোট করে একটু অ্যাড করে দেই যে অপুর ট্রিলজিতে অপুর যে ছেলে ছিল কাজল,
ওই বিভূতিভূষণের ছিল, তারাদাস বন্দ্যোপাধ্যায় কিন্তু কাজল নামে একটা সেপারেট হচ্ছে বই লিখছে, যে বইটার মধ্যে এত বেশি নস্টালজিয়া ট্রিগার করে পথের পাঁচালীর, যেটা অবিশ্বাস্য, মনেই হয় না যে তারাদাস, একদম সত্যি কথা বলতেছে আমি, তারাদাসের বন্দ্যোপাধ্যায়ের মানে লেখনী উনি ওনার বাবার স্টাইলি যখন লিখছে, মানে এত সুন্দর করে উনি লিখছে, এটা জাস্ট বলার মতো না। যারা উপটুলজি পছন্দ করেন, দেখছেন এবং বইটাও পড়ছেন, তারা অবশ্যই কাজল বইটা পড়েন, ভালো লাগবে। তারানাথ তান্ত্রিক, তারানাথ তান্ত্রিকও তো হচ্ছে বিভূতিভূষণ লিখছে, দেন উনি এক্সটেন্ড করছে আর কি, ওইটা একটা ডিফারেন্ট জনরা। কিন্তু কাজলের বইটা একটু সামহাউ না, ওই যে তুমি তারাপদের কথা লেখার কথা বললা, তাই বললাম আর কি। হ্যাঁ, এটা আসলে ঠিক, মানে উনি এত অ্যাডাপটিভ ভাবে লিখছে যে ইটস জাস্ট মানে হারায় যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না। আমার ভীষণ পছন্দের হচ্ছে তারানাথ তান্ত্রিক, আমি প্রচুর শুনি, এটা প্রচুর পড়ি, পছন্দ আমার। তো এটাও অ্যাডেড তারানাথ তান্ত্রিক। ওকে, ওনার সবগুলাই আসলে এক্স্যাক্টলি অ্যাড করার মতো। এমন হচ্ছে যে আমরা যারা পড়ছি, আমাদের কাছে যদি তুমি জাস্ট, আমি কাজ নিয়ে ব্যস্ত আছি, হ্যাঁ, তুমি এসে জাস্ট বলো ভাইয়া পথের পাঁচালী, চাঁদের পার, কাজ দাও, ভার্মে যা তোমার কাজ। যখন বুক সেলফ গুছাইতে যাই, আমি আলাদা করে আগে থেকে বিভূতিভূষণের বইগুলো আমি লিটারালি আলাদা করে রেখে দিয়েছি। একবার শুরু করলে আমার আর কাজটা যাবে না, আমি কাজ শেষ করি তারপরে আমি পড়বো। কিন্তু দেখা যায় স্টিল 1 পাতা 2 পাতা 3 পাতা কখন যে বসে পড়ছি নিজেরও খেয়াল থাকে না। এটা না, দেখো বাবর আলীকে যে আমি ইন্টারভিউ করছিলাম, ওখানে ওনাকে না ওনার ট্রাভেল নিয়ে জিজ্ঞেস করছিলাম, উনি শুরুই করছে বিভূতিভূষণের চাঁদের পাহাড়। সো দেখো, আমাদের নায়ক বা আমাদের কাছে বাবর আলী তো এখন অবশ্যই একটা ভীষণ গর্বের একজন মানুষ, হ্যাঁ, যে উনি প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্ট অ্যান্ড লোডস দুইটা একসাথে জয় করছে, আর ষষ্ঠ বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করছে আর কি। তো উনি শুরু করছে যে আমাকে ইনফ্লুয়েন্স করছে আসলে ওই যে চাঁদের পাহাড়, যে পুরো পৃথিবী যাদের হচ্ছে বা হচ্ছে বাড়ি এই টাইপের একটা, এবং পুরো ছাদ হচ্ছে যে মানে আকাশ হচ্ছে তাদের ছাদ আর কি। এই লাইনটা আমি ভুলে গেছি, ইটস আ বিউটিফুল লাইন, আমার মনে করা উচিত ছিল। সো চাঁদের পাহাড় বলো, আমরা আদর্শ হিন্দু হোটেলও বাদ দিতে পারবো না। তোমার যদি আমরা এটা নিয়ে পডকাস্ট করেছি, এটা পেয়ে যাবেন যে কিভাবে আপনার একটা আরে মানে আমরা আদর্শ হিন্দু হোটেল নিয়ে যেইভাবে কথাবার্তা বলেছি, হয় এটা প্রচুর প্রশংসনীয় হবে, না তো হয় এটা প্রচুর প্রশংসনীয় হবে, ড্যামেজ হওয়ার কোনো ইয়া নাই, কারণ আমরা এটা হিউজ পরিমাণে বর্তমান ব্যাপার স্যাপারের সাথে রিলেট করে কথাবার্তা বলেছি। এবং এই বইটা মানে এত বেশি রিলেভেন্ট টু রিসেন্ট টাইমস, যেটা এখন এই যে এন্টারপ্রেনারশিপ এই সব ব্যাপার স্যাপারে এত বেশি জরুরি। যে চিন্তা করো 1900 কত সাল, ওটা ভুলে গেছি, 30, হ্যাঁ, মি টাইমের কনসেপ্টটা তখন কিভাবে উনি ঢুকাইছে, আমরা এখন সেটাকে ইয়া করতেছি, আমরা এখন এগুলো হাইলাইট করতেছি সময় যেটাই করতে। ওকে, তো ধরো আমরা যদি গেলাম আরেকটা, যেটা হচ্ছে একদম ক্লাসিক, যেটা সব সময়ের জন্যই থাকে, যেটা হচ্ছে রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ। ইয়েস, অফকোর্স, রবীন্দ্রনাথের গল্পগুচ্ছের মধ্যে আচ্ছা আমার সবচেয়ে পছন্দের গল্প সমাপ্তি। আচ্ছা, আমার হচ্ছে পোস্টমাস্টার। সমাপ্তি গল্পটা যে একটু রোমান্টিক স্টিল, মানে আই ডোন্ট নো, এটা না অন্য একটা ব্যাপার কাজ করে। এবং তুমি, আমি আবার একটু ব্যাক করতেছি সত্যজিৎ রায়, ওনার 3 কন্যা ইউটিউবে অ্যাভেলেবল আছে। 3 কন্যার মধ্যে একটা হচ্ছে পোস্টমাস্টার বানাইছিল, আরেকটা মনে হয় মণিহারা, আর হচ্ছে গিয়ে সমাপ্তি। 3টা মিলে হচ্ছে একটা বড় ইট্রোলজি আর কি। 3 কন্যা, সৌমিত্র আর হচ্ছে অপর্ণা সেনগুপ্ত, এই 2 জনের জুটিতে সমাপ্তি, আমি না পাগল হয়ে গেছি দেখে, যে ইট ওয়াজ সো বিউটিফুল। এবং কি বলবো, মানে মানুষের ওই যে ফিলিংস, তৎকালীন সময়ের রোমান্টিকতা বলি, এবং ওই 2টা ক্যারেক্টার, কি যেন, অপূর্ব আর মৃন্ময়ী, ওই 2টা ক্যারেক্টারের যে একটা ওই যে কি বলে অল্প বয়সের একটা ভালোবাসা, নিখাদ নির্মল একটা ভালোবাসা, কোনো স্বার্থর কথা চিন্তা করতেছে না, কিছু চিন্তা করতেছে না, নর্মাল নিখাদ ভালোবাসার মতো। ওইখানে যে তাদের খুবই এবং ইজি এক্সপ্রেশন, অপূর্ব বলতেছে আমার ভালো লাগছে তাই এরকম করছি, আবার মৃন্ময়ী বলতেছে হ্যাঁ আমার ওইটা ভালো লাগছে আমি ওইটা করছি। ওই যে খুব ইজি গোয়িং কনভারসেশন এভরিথিং, এবং ওইটার ভিতর থেকে বাবা মেয়ের সম্পর্ক তুলে আনা, মা মেয়ের সম্পর্ক তুলে আনা, তারপর ধরো পুত্রবধূ শাশুড়ির সম্পর্ক তুলে আনা, স্বামী স্ত্রীর সম্পর্ক তুলে আনা, মা ছেলের সম্পর্ক তুলে আনা, লট অফ কি বলে প্যাটার্ন ইন ওয়ান স্টোরি। এবং খুব সুন্দরভাবে ওই যে পারিবারিক ব্যাপারটা খুব সুন্দর করে দেখাইছে, প্রত্যেকটা রিলেশনশিপ খুব সুন্দর করে নার্চার করে দেখাইছে, ছোট গল্প যদিও। সো দ্যাটস ওয়াই গল্পগুচ্ছের সমাপ্তিটা ওই পার্সোনাল রিলেশনশিপের ওই জায়গাগুলো থেকে আমার খুবই চোখ লাগে। এবং হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুলো কেন জরুরি, এটাও আমি একটু ডিপ ড্রাইভের ব্যাপার স্যাপার, যে রবীন্দ্রনাথ রিপ্রেজেন্ট করছে তোমার ক্লাসিক্যাল লাভকে। যে তুমি যেমন এক রাত্রি গল্প যদি দেখো, যে এক রাত্রি গল্পের
ওই যে বৃষ্টি হচ্ছে, ওর যে প্রেমিকা ছিল এখন বিবাহিত, ও আর ওই এক জায়গায় দাঁড়ায় আছে। এটা মানিক বন্দ্যোপাধ্যায় হলে কী করতো, ভাই পালাই যা, দুনিয়া ভারমে যা, ঠিক আছে। বাট দেখো রবীন্দ্রনাথ ঠাকুর কেন জরুরি, রবীন্দ্রনাথ ঠাকুর ম্যাচিউর সিদ্ধান্ত দিল যে ও আমার আজকে কেউ না, ও সংসার করুক, ও ওর জায়গায় থাকুক। ইটস আ ক্লাসিক্যাল লাভ। তোমাকে ম্যাচিউর সিদ্ধান্ত নিতে রবীন্দ্রনাথ শেখাবে, তোমাকে ম্যাচিউরভাবে অনুভব করতে শেখাবে। যেমন হচ্ছে ওই এক রাত্রির গল্পে একটা ব্যাপার বলা হয় যে প্রথমে যখন ওর সাথে হচ্ছে যে সরলা না, হ্যাঁ সরলার হচ্ছে যে যখন সরলার সাথে কিন্তু বিয়ে টিয়ে ঠিক পারিবারিকভাবে, বাট ও যখন কলকাতা আসলো তারপর হচ্ছে পাত্তা দেবো না সরলার, ও শুনছে একসময় যে সরলার বিয়ে হইতেছে, তখন হচ্ছে যে দেশ বাঁচানোর জন্য চাঁদা মাদা উঠাইতেছে, তখন ও একটা কথা বলতেছে আমার কাছে দেশ বাঁচানোর ব্যাপারে সরলার এটা কোনো গুরুত্বই নাই। কিন্তু ও যখন টিচার হয়ে একটা স্কুলে আসলো, পাশের বাসায় যখন ওর বিয়ে হইলো সরলার, তখন যখন সরলার সাথে দেখা হলো, যখন দেখলো যে বিয়ে হয়ে গেছে, এ আর কখনো আমার হতে পারবে না, পরে ওখান থেকে ফেরত এসে রাতের বেলা রবীন্দ্রনাথ ঠাকুর ওই নায়কের মধ্যে যে অবজারভেশনগুলো দিল, যে ফিলিংসগুলো ঢুকাইলো, পরে আবার ওকে কাছে পেয়েও ওর কাছে নিল না, কারণ ম্যাচিউর সিদ্ধান্ত। এই যে পুরো ব্যাপারগুলো না একটা পাঠকের মধ্যে যখন যাবে, ও তখন খুব ম্যাচিউর সিদ্ধান্ত নিতে পারবে। মানে ও আজকে আমার না, কিন্তু আমার কি না হইতে পারতো, এক্স্যাক্টলি আফসোসটাও বুঝাচ্ছে, কিন্তু আফসোসের বসে যেন ভুলটা না করে, বাস্তব চিন্তা নিতে শেখাচ্ছে। যেমন তুমি যদি এখানে একটু যদি অ্যাড অন করি ম্যাচিউর সিদ্ধান্ত, চোখের বালি বা নৌকাডুবি, আচ্ছা প্রত্যেকটার মধ্যে তুমি যদি নৌকাডুবির রমেশ কমলা দেখো, তারপরে চোখের বালির মধ্যে যদি তুমি মহেন্দ্র বিনোদিনী আশালতের ব্যাপারগুলো দেখো, ভুল করছে দেখাইছে, কিন্তু যে ভুল করছে কিন্তু পরিণামে কি হইতে পারে ওই জিনিসটাও কিন্তু খুব প্রপারলি বুঝাই দিছে। এবং উনি যেগুলো দেখাইছে ওগুলো কিন্তু অ্যাকচুয়ালি কি শোর দেন, মানে উনি কোনো কিছু রাগ ঢাক করে নেই যে না এটা হয়ই না বা সামথিং। অনেক লেখকরা কিন্তু থাকেন এরকম, তো তখনকার সময়ও যে না এটা কি হইতে পারে, সমাজ বিরুদ্ধ, আচ্ছা চেপে রাখি, ঢেকে রাখি। উনি জিনিসটা দেখাইছে, দেখানোর পরে খুব সুন্দর করে দেখাইছে যে কি হইতে পারে, এবং খুব ম্যাচিউর ভাবে একটা সাটেলভাবে বুঝাই দিয়েছে যে এরকম কাহিনী হলে এরকম হবে ফিকশনের থ্রুতেও, সো ইউ শুড গো ফর দিস টাইপ থিং। সো সত্যিকার অর্থে এই ম্যাচিউর লেখা বা এই ক্লাসিক্যাল লাভগুলো দেখানোর জন্য ওই যে বললাম ওই ফিলিংস, এক্সপ্রেশন অ্যান্ড এভরিথিং, রবীন্দ্রনাথ ঠাকুর ইজ দ্য বেস্ট। একটা গান আছে না আপু, ওই যে রিসেন্টলি যেটা সবচেয়ে প্রিয় হচ্ছে ইয়ার কণ্ঠে, অরিজিতের কণ্ঠে, আমারও পরানো যাহা চাই তুমি তাই। সো এইটার যে একটা খুব পিওর একটা লাইন আছে যেটার সাথে ক্লাসিক্যাল লাভ খুব ভালো মতো যায়, সেটা একটু বলো তুমি। রবীন্দ্রনাথের এই গানের সাথে পিওর লাইন ওই যে এই সরলারের ব্যাপারটা যদি তুমি কানেক্ট করতে যাচ্ছ, আচ্ছা দ্যাট উইল বি তুমি সুখ যদি নাহি পাও যাও সুখেরই সন্ধানে যাও, আমি তোমারই পেয়েছি হৃদয় মাঝে আরো কিছু নেই চাই। মানে তুমি যেটা চাচ্ছ সেটা যদি তুমি এখানে না পাও তাহলে তুমি যাও, বাট আমি তোমাকে যেহেতু পাইছি আমার মনের মধ্যে, আমার জন্য ওইটাই এনাফ। সো এইখানে হচ্ছে যে আপনি ইয়ার দেখবেন নজরুলের প্রেম হচ্ছে অনেকটা কট্টরপন্থী প্রেম, যে তুমি আমার মানে আমার আর কারো না। নজরুলের ইয়ার হচ্ছে যে তোমার রবীন্দ্রনাথের হচ্ছে যে আমি জানি তুমি আমার মানে, এটা হচ্ছে এটা আরেকটা, হ্যাঁ স্যাক্রিফাইস। আর আরেকটা যে আমি যদি বুঝতে পারি, যেটা হচ্ছে তোমার এক রাত্রি গল্পে, যে ও আমাকে ভালোবাসে কিন্তু বাস্তবিক ক্ষেত্রে আমরা একা হতে পারছি না, বাট দ্যাট ডাজন্ট মিন যে ও আমাকে ভালোবাসে না, ও আমাকে ভালোবাসে, এটাই আমার কাছে একটা স্বর্গীয় ব্যাপার। আসলে আমাকে পাইতেই হবে সংসার জীবনে, না পাইলে কিছু হবে না। এই যে ক্লাসিক্যাল লাভগুলো, এইগুলোর জন্য আসলে রবীন্দ্রনাথ এত বেশি আমাদের প্রিয় বাঙালির সে প্রাণের কবি আর কি। এখন যদি আমরা ধরো ইয়াতে আসি, যে কিছু থ্রিলার ব্যাপার স্যাপার, তিন গোয়েন্দা, তারপর ধরো তোমার মাসুদ রানা, ঠিক আছে, মানে ছোটবেলায় সবাই একটা হলেও তিন গোয়েন্দা পড়ছে, একটা হলেও মাসুদ রানা পড়ছে। আমি হচ্ছে মানে এইগুলো না এই বয়সে এসে পড়াটা একটু ডিফিকাল্ট। কেন কি আমি তোমার বলি, মানে আমি আমার বয়সের কথা বলতেছি, আমরা যাদের জন্য বলতেছি তাদের জন্য তো একদম পারফেক্ট। হ্যাঁ, আমাদের জন্য ডিফিকাল্ট বলতেছি না যে খারাপ বই, ডিফিকাল্ট হচ্ছে কি জানো, আমরা ডিপ ড্রাইভ করতে চাই, এটাই সমস্যা। কাহিনী ডিপ ড্রাইভ করতে চাই, যে যখন তুমি ছোট, যখন তুমি জীবনের ওই ভিতরের দিকে যাও না, তখন তুমি উপর দিয়ে জিনিসটা পড়ো, তুমি বিনোদন পাইছো। ভবিষ্যতে যদি তুমি আবার পড়ো তখন ইউ ক্যান ফাইন্ড দ্য মিনিংস, বা তুমি যে ছোটবেলায় পড়ছো ওইটাই তুমি অটোমেটিক্যালি মাথায় করে বুঝতে থাকবা। ওই নির্মল বিনোদন পাওয়ার জন্য আমার মনে হয় এই বইগুলো ছোটবেলাতেই পড়ে ফেলা জরুরি। একদম যে তুমি ছোটবেলাতেই নির্মল বিনোদনটাও পাইছো, বড় হয়ে তুমি ডিপ ডাইভ করো, খুঁজে বের করো, কোনো সমস্যা নেই। কিন্তু বড় হয়ে যদি একবার তুমি ধরে যদি ওই শঙ্কু পড়তে চাই বা ফেলুদা পড়তে চাই বা মাসুদ রানা তিন গোয়েন্দা পড়তে চাই, আমাদের ভালো লাগবে, কিন্তু অনেক কিছু না, আমরা নির্মল বিনোদনটা পাবো না। অনেক কিছু মাথায় আসতে থাকবে, যাচ্ছে এটার সাথে এটা, সেটার সাথে ওইটা,
ওই কি বলে মানে আই ডোন্ট নো ওই ওই একটা লাইনই বলবো যে ওই ইনোসেন্ট যে একটা এক্সাইটমেন্ট ব্যাপারটা ওই ফিলিংসটা তো থাকবে না। বাট আমরা যাদের জন্য পডকাস্টগুলো বানাচ্ছি সেটা হচ্ছে স্কুলের বাচ্চা কাচ্চা হোক কলেজের হোক তাদের জন্য আই থিঙ্ক ইটস আ পারফেক্ট টাইম টু স্টার্ট। আপনি যেই বয়সী হন যদি শুরু করে না থাকেন শুরু করে না থাকলে অবশ্যই শুরু হ্যাঁ এইটাই আর কি। এবং দেখো মাসুদ রানা তিন গোয়েন্দা আমি চিন্তা করলাম এইটা আসলে এত বেশি পপুলার কেন সবার কাছে বা ছোট বয়সে যখন পড়ে তখন এত বেশি কেন ওই যে তিন গোয়েন্দাতে কি হচ্ছে যে তিনটা বাচ্চা কাচ্চা পৃথিবীর সব সমস্যার সমাধান করে দিচ্ছে ঠিক আছে দ্বীপে যাচ্ছে তারপর হচ্ছে ফ্যাসিনেটিং একটা ব্যাপার স্যাপার হ্যাঁ একদম এইটা একমাত্র এইটাই কারণ মাসুদ রানা পৃথিবীর সেরা গোয়েন্দা ঠিক আছে ওই যে মহাপুরুষে কি করলো তোমার হচ্ছে গুলিমুলি খাইয়া পরে আবার আরেকটা দ্বীপে গেল দ্বীপে গিয়ে নিজেকে হচ্ছে তৈরি করলো আবার আসলো হ্যাঁ সব সবগুলো হিরোইক অলওয়েজ হিরোইক যে এই জন্যই অন্যায় হচ্ছে অন্যায়ের পরে আবার ঠিকঠাক মানে সত্যের জয় এইগুলো আমি কেন সাজেস্ট করি সেটা হচ্ছে এটা না তোমার হচ্ছে চিন্তার ভাবনাকে এত বেশি লম্বা করবে বা তোমার ফিকশনাল ওয়ার্ল্ডটাকে এত বড় করবে। ফিকশনাল ওয়ার্ল্ড মানে তুমি হয়তো তোমার অপু দুর্গার ওই যে গ্রামের পরিবেশ পাচ্ছ তুমি ফিকশনাল ওয়ার্ল্ডে এসে হচ্ছে তোমার শঙ্কর হচ্ছে যে তোমার চাঁদের পাহাড়ে শঙ্কর তারপর হচ্ছে এই যে এখানকার মাসুদ রানা তারপর হচ্ছে যে কিশোর মুসা এইগুলা রবিন এই ব্যাপারগুলো যখন তোমার মধ্যে ঢুকবে তখন হচ্ছে এবং কিশোর মুসা রবিন মাসুদ রানা পরে একটা চমৎকার ব্যাপার হচ্ছে পৃথিবীর অনেক জিনিস সম্পর্কে জানা যায় অনেক নাম জানা যায় অনেক জায়গা সম্পর্কে জানা যায় হ্যাঁ যেমন মহাপুরুষ পড়ার সময় ধরো কিছু যে নেপোলিয়ন সমুদ্রের ব্যাপার স্যাপার থাকে তারপর একটা সমুদ্রের দ্বীপে গিয়ে যখন আমি সত্য কথা যখন আমার খুব খারাপ সময় যাই আমি ফিল করি যে আমি মহাপুরুষের মাসুদ রানার মতো একটা দ্বীপে যাইতে পারতাম সকালবেলা ঘুম থেকে উঠে কফি খাই সমুদ্রের উপর দৌড়াইতাম সমুদ্রের পাশে দৌড়াইতাম গোসল টোসল করে আবার ফেরত আসতাম ঠিক আছে। সো ইটস আ ফ্যাসিনেটিং মানে এটা থাকা উচিত একটা মানুষের জীবনে কারণ আমাদের রিয়েল লাইফ না এতটাও হচ্ছে যে ইয়ার না মানে রিয়েল লাইফ ইজ ধরতে গেলে খুব অনেক বেশি পজিটিভ অ্যাঙ্গেল থেকে ধরলেও স্ট্রেসফুল সো অফকোর্স তুমি লাইফ থেকে অবশ্যই তোমার মানে রিচার্জ হওয়ার জন্য রিকভার করার জন্য হিল করার জন্য অবশ্যই একটু ব্রেক দরকার একটু হলেও এসকেপ দরকার। ওই এসকেপে তুমি যদি হচ্ছে গিয়ে যে ইজি ডোপামিন পাওয়ার জন্য রিল দেখো বা ওই একটা প্রোডাক্ট স্ক্রল করতেছো ওটা না তোমার মাইন্ডকে আরো বেশি জাঙ্ক ফুড দেওয়ার মতো যে খিদা লাগছে আমি জাঙ্ক ফুড খাচ্ছি শরীর খারাপ করছে অসুস্থ হয়ে পড়ে আসি জাঙ্ক ফুড খাচ্ছি কেন কি ভালো লাগার জন্য। কিন্তু ওই তখন যদি এই টাইপের ভালো বই পড়া যায় ভালো জিনিস যখন আমি কনজিউম করতেছি আমি রিকভার করব ভালো মতো রিচার্জড হব এবং ওই স্ট্রেসগুলোকে তখন আমার একটু হলেও কম লাগবে যে না একটু কম স্ট্রেস আমি ফিল করবো কারণ আমি মোটিভেটেড হয়ে আবার রিয়েল লাইফে হচ্ছে ব্যাক করবো। সো এইটা অনেক জরুরি যে তোমার তিন গোয়েন্দা মাসুদ রানা এগুলো যেমন পৃথিবীর অনেক ব্যাপার স্যাপার সম্পর্কে জানাই ফ্যাসিনেটিং ক্যারেক্টার নিজের ইমপ্রেশন হচ্ছে এগুলো ব্যাপার স্যাপারগুলো বাড়াই। পরে যদি আমরা আসি যে তোমার ভীষণ প্রিয় সেটা হচ্ছে আশাপূর্ণা দেবীর হ্যাঁ সত্যবতী ট্রিলজি। তো মেইনলি আশাপূর্ণা দেবীর বই আমি কেন পড়তে বলি এতক্ষণ আমরা থ্রিলার ক্লাসিক্যাল ক্রিয়েটিভ ব্যাপার নিয়ে কথাবার্তা বললাম অ্যাজ এ রিডার যখন আমি স্টার্টও করতেছি তখনও কিন্তু আমাকে আমার রুট সম্পর্কে জানা জরুরি যে আমার রুট কেমন ছিল আজকে থেকে মাত্র 50 বছর আগে বা আজকে থেকে মাত্র 60-70 বছর আগে মানে 100 শতাব্দীও না উইদিন 100 ইয়ার্সও আমি এখন যেভাবে চলতে ফিরতে পারতেছি অ্যাজ এ ওম্যান আমি আমার সমাজে যেভাবে চলতে পারতেছি তুমি যেভাবে চলতে পারতেছো স্বাধীন নাগরিক হিসেবে আমরা যেভাবে চলতে পারতেছি স্বাধীন রাষ্ট্র হিসেবে যেভাবে চলতে পারতেছি স্বপ্ন দেখতে পারতেছি কাজ করতে পারতেছি এন্ড এভরিথিং আজ থেকে মাত্র 60-70 বছর আগেও একজন ছেলে মানুষ হিসেবে তোমার হয়তো যে কোনো চাকরি করার সুবিধা ছিল না নিজের প্যাশন ফলো করার সুবিধা ছিল না অ্যাজ এ ওমেন আমার হয়তো পড়াশোনা করার স্বাধীনতাও ছিল না। নিজের রুট জানাটা খুবই জরুরি কেন তাহলে সবসময় তুমি কোনো কিছু টেকেন ফর গ্র্যান্টেড নিবা না। আমরা অনেক সময় অনেক কিছু টেকেন ফর গ্র্যান্টেড নিই পড়াশোনা বলি আমাদের অনেক স্বাধীনতা বলি আমার তো এরকম করারই কথা আমার তো এরকম হওয়ারই কথা না হয়েছে দ্যাটস এ ভেরি গুড থিং বাট কেন হয়েছে কাদের ত্যাগের কারণে হয়েছে কারা তাদের নিজের জীবন দিয়ে দেশ স্বাধীন করছে কারা নিজের জীবন দিয়ে আমি আজকে হচ্ছে গিয়ে মানে অনেক সময় দেখি না ফেসবুকে ইটস এ ভেরি মানে ডিসঅ্যাপয়েন্টিং থিং যে বেগম রোকেয়া নিয়ে কথা হচ্ছে উপমহাদেশে নারী অগ্রদূতকে নিয়ে কথা হচ্ছে যে উনি যদি না আসতো তাহলে মেয়েদের পড়াশোনা করা লাগতো না এরকম অনেক মিম টিম থাকে আর কি উইচ ইজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। ওই জায়গা থেকে মানে এই একটা সময় কেমন ছিল এবং এখন কেমন আছে আমরা যেন জিনিসকে টেকেন ফর গ্র্যান্টেড না করে নিই। আমাদের মুক্তিযুদ্ধর কথার মতো যদি বলি যে দেশ স্বাধীন আছে দেশ স্বাধীনের এই ব্যাপারটা যেন টেকেন ফর গ্র্যান্টেড না করে নিই অনেকে কিন্তু নিজেদের জীবন দিয়ে পরিবার দিয়ে রক্ত দিয়ে হচ্ছে দেশ স্বাধীন করে গেছে। ওই জায়গা থেকে মুক্তিযুদ্ধ তো আর এই ট্রিলজিতে নাই আর কি অনেক আগে একটা সমাজ সংস্কারের ব্যাপার স্যাপার আছে সমাজ সংস্কারের ক্ষেত্রে যে একদম ওভারঅল যদি আমি ধরি যে ওই উপমহাদেশীয় কি বলে এটাকে মানে
সাবকন্টিনেন্টের কি সাউথ এশিয়ার সাবকন্টিনেন্টটা কীরকম ছিল, তখন মানুষের লাইফস্টাইল কীরকম ছিল, 60-70 বছর আগে তো আমাদেরই পূর্বপুরুষ ছিল, তারা কিভাবে ছিল, তারা কিভাবে আস্তে আস্তে আন্দোলন করে যুদ্ধ করে কিভাবে আস্তে 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 বর্তমান সময়ে আসছে, কিভাবে এর মাঝখান দিয়ে সমাজ চেঞ্জ হয়েছে, রিলেশনশিপের হচ্ছে গিয়ে ডাইনামিক্সগুলো কীভাবে চেঞ্জ হয়েছে, মেন্টালিটি ডাইনামিক্স কীভাবে চেঞ্জ হয়েছে, একটা সার্টেন টাইম পর্যন্ত মোটামুটি একটা 40 বছরের রেঞ্জে ইউ ক্যান গেট দ্য আইডিয়া ইন এ ভেরি ফিকশনাল ওয়ে, ইন্সপায়ারিং ওয়ে অ্যান্ড স্ট্রাগলিং ওয়ে। যেভাবে সুবর্ণলতা স্ট্রাগল করে তার মেয়েকে করতে হয় নাই, যেভাবে সত্যবতী স্ট্রাগল করে তার মেয়েকে আবার হয়তো গিয়ে ওইভাবে না করতে অন্যভাবে করতে হয়েছে বা সামথিং লাইক দ্যাট। ওভারঅল হচ্ছে দেশ যখন স্বাধীন ছিল না তখন কি কি ছিল, কিভাবে ছিল, স্বাধীন হওয়ার পরে কি কি হয়েছে অ্যান্ড এভরিথিং লাইক দ্যাট। সো ফিকশনাল ওয়েতে যদি তুমি তোমার রুটটা জানতে চাও একদম মোটামুটি গত 100 বছরের এবং খুব ডিটেলডভাবে, এবং শুধু বহির্জগতের না, মানুষজন কিন্তু ইতিহাস বলতে ভাবে যে শুধুমাত্র বাইরের জগৎটা কেমন ছিল, কয়টা যুদ্ধ হয়েছিল, কী কী আন্দোলন হয়েছিল না এভরিথিং, মানুষের অন্তর্মহলেও কিন্তু অনেক রকমের রিফরমেশন আসছে, রাইট? এই জন্য তো আজকে আমি বাসার বাইরে এসে হচ্ছে পডকাস্ট করতে পারতেছি, পড়াশোনা করতে পারতেছি অ্যান্ড অনেক কিছু করতে পারতেছি, এবং অন্তর্মহলে মানে কি বলবো অন্দরমহলে পরিবর্তন আসে থেকে কিন্তু এখন ছেলেরাও ঘরের ভিতরে ঢুকে হচ্ছে রান্না করতে পারতেছে এবং ঘরের কাজে হাত দিতে পারতেছে। ট্রু, রাইট? সো ওই ডাইনামিক্সগুলো বোঝার জন্য, সমাজ সংস্কারের ব্যাপারগুলো বোঝার জন্য এবং ওভারঅল নিজের রুটকে বোঝার জন্য আমি মনে করি আশাপূর্ণা দেবীর সত্যবতী ট্রিলজি পড়াটা খুবই জরুরি। তোমার হেভি ওয়েট ইমাজিনেশন লাগবে তা না, তুমি জাস্ট হচ্ছে ওপেন মাইন্ড রেখে পড়বা বোঝার জন্য হোয়াট ওয়াজ ইউর রুট, ইউ উইল অ্যাকসেপ্ট ইট অ্যান্ড ইউ উইল ফিল গ্রেটফুল। এই বইটা এই 3টা বই পড়ার পর না তুমি গ্রেটফুল ফিল করবা যে আমার অ্যানসেস্টাররা এত কষ্ট করে গেছে আমার জন্য, অ্যান্ড ইউ উইল বি মোটিভেটেড টু মানে মেক দিস সাস্টেনেবল। ওরা যে জিনিসটা রেখে গেছে আমি এটাকে আরো ভালো করে রাখবো। হ্যাঁ, এটা হচ্ছে তোমার ওই যে আমি জানি না হয়তো বা চিনো, ওই যে মির্চি রেডিওর একটা ক্যারেক্টার হচ্ছে দীপ আর কি, দীপ যে ন্যারেটর করে আর কি। সো আমার ভীষণ পছন্দের পডকাস্ট তো পৃথিবীতে অনেক আছে। সত্য কথা বলতে মির্চির একটা পডকাস্ট সিরিজ ছিল, সিরিজের নাম হচ্ছে চলেন বসা যাক, বা চলো বসা যাক, চলো বসা যাক অডিও পডকাস্ট আর কি। সো ওখানে গেস্ট হিসাবে ওখানকার সবচেয়ে ফেভারিট হচ্ছে আমার মির্দার সাথে হচ্ছে যে ওই যে সমকের একটা সমকই মূলত হোস্ট ওই হচ্ছে তোমার পডকাস্টের। তো মির্দারটা আগে বলি, দ্বীপেরটা মূলত দ্বীপেরটা বলতে চাইছি, কিন্তু পডকাস্টের কথা আসলে মির্দারটা আমি কেন বলি, আমি যখন ডিপ্রেশনে ভুগি, আমারও ডিপ্রেশন আসে, যখন খারাপ লাগে, আমি জাস্ট মির্দার ওই পডকাস্টটা প্লে করি এবং আমার মনে হয় আমি 50 বারেরও বেশি বার শুনেছি আমি ওই পডকাস্টটা, যেটা আমি এটা শুনিনি আমি অবশ্যই। হ্যাঁ, চলেন বসা যাক। এটা কোন কাহিনী যে ধরো আমকা মির্দাকে কেমনে চিনি, মির্দাকে আমরা মিরাক্কেল দিয়ে চিনি, রেডিও দিয়ে চিনি। সো উনি রেডিও ছাড়লো, হাসির হ্যাঁ সমার্থক শব্দ হিসেবে আমরা রেডিও ছাড়লো, উনি মিরাক্কেল ছাড়লো, উনি সুইসাইড অ্যাটেম্প নিতেও গেছিলো, ঠিক আছে? এই ব্যাপারগুলো ওনার সাথে কেন ঘটলো? যেই মানুষকে, এটার সাথে আরেকটা ব্যাপার বলতে রাখি, ইন্ডিয়ান ওই যে পডকাস্টারের নামটা কি বললো, আমরা গাড়িতে আস্তে আস্তে বলতে গেলাম, বিয়ার বাইসেপে, হ্যাঁ ওখানে গেস্ট হিসেবে তোমার আসছিল ভাস্কর বাসি, চিনো না? হ্যাঁ, সো ও একটা পডকাস্টে বলতেছে যে ভাস্কর বাসি যখন গেস্ট হিসেবে আসে, আমি এক্সপেক্ট করছিলাম যে সম্পূর্ণটা হাসির একটা পডকাস্ট হবে এই সেই, বাট ও বলছে যে ওই পডকাস্টটা সবচেয়ে বেশি মানে ছিল একটা ডিপ একটা পডকাস্ট ছিল, মানে ওর মেন্টাল হেলথ থেকে শুরু করে সবকিছু। সো আমরা মির্দাকে কিভাবে চিনি, একটা হাসির সমর্থক শব্দ তুমি যেটা বলো, আসলে ইটস ট্রু। ওই মানুষ কেমনে হচ্ছে এত কিছু করতে যাইছো, কেমনে রেডিও ছাড়লো, রেডিও তো ওনার জীবন সব কিছু ছিল, এই সেই মির্চি ছাড়লো, এই সেই অনেক কিছু ছাড়লো। ওই ওনার যে লাইফের স্টেজগুলা, উনি যে সিনেমা হলে গেলেও সিনেমা দেখতেন না, কোথায় হারাই যেতেন, এই সেই করতেন। সো ওই যে ব্যাপার স্যাপারগুলো, স্টেজে ওঠার আগে কান্নাকাটি করতেন, আবার স্টেজ থেকে ফিরে যেই কাছে হয়ে যেতেন, ওই ব্যাপারগুলো নিয়ে একটা বিশাল ব্যাপার স্যাপার বলা হয়েছে। এটাকে আমি কমেন্ট চেক করলাম, কমেন্টে সবাই একটা জিনিস বলে যে এটা পডকাস্ট না, এটা একটা লাইফ লেসন থেরাপি আমাদের সবার জন্য। ইটস আউটস্ট্যান্ডিং, আমি সবাইকে রেকমেন্ড করি শুনবা এটা। এইখানে দীপ একটা সেগমেন্ট, একটা এপিসোডে দীপ আসে। সো দীপ একটা, তুমি যে কথাটা বলো ওটাই বললো দীপ, যে এই যে তুমি আজকে বসে এখানে পডকাস্ট করতেছো, এই যে তুমি আজকে রুটি খাইতেছো, করতেছো, এটা আজকাল এমনি হয়ে যায়নি। এটার জন্য এই মানুষগুলো সাফার করছে, দ্যাটস ফর ইউ বিলং ইন দিস উপরে দাঁড়াই আজকে আমি এখানে। এক্স্যাক্টলি। সো স্বাধীনতাকে টেকেন ফর গ্রান্টেড নেওয়ার কোনো কিছু নাই, কোনো হচ্ছে যে তোমার মুভমেন্টকে টেকেন ফর গ্রান্টেড নেওয়ার কিছু নাই। হ্যাঁ, তুমি লাকি যে তোমাকে সব করতে হয় নাই, তুমি একটা গোছানো প্রিভিলেজ, হ্যাঁ একটা পাইছো আর কি। হ্যাঁ, সো এই যে ব্যাপারগুলো আর কি, যে অবশ্যই
টেকেন ফর গ্রান্টেড, কারো সাকসেসকে নেওয়ার উচিত নাই, কারো নেওয়া উচিত নাই। মানুষের মধ্যে এই মানসিকতাগুলো আসলে ডেভেলপ করে দেখেই বই আসলে এতটা জরুরি আসলে আমাদের জন্য। আচ্ছা, হোয়াট অ্যাবাউট শ্রীকান্ত, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের? কিন্তু শ্রীকান্তের কথা যদি আমি বলি, না আমি শ্রীকান্ত শেষে না, শ্রীকান্ত প্রথম পার্টটার কথা বলতেছি, শেষের তো ডিপ ড্রাইভ করতে হবে, ওটা পরে। প্রথম পার্টের কথা যদি বলি, অ্যাজ বিগিনিয়ার শরৎচন্দ্রের অন্যান্য বইয়ের থেকে, মানে ধরো ছোট গল্পগুলোর থেকেও এটাতে একটু অনেকখানি মানে ধরো একটু সারফেস লেভেলে মোটামুটি মানুষকে পার করা দেওয়ার মতো আমার মনে হচ্ছে, যে মানে একটু মানে অত উনি ওইখানেও আছে ডিপ ডাইভ করার জিনিসপত্র আছে, বাট স্টিল ওই যে ধরো নতুন দান তো থাকে নামটা ইন্দ্রের সাথে, নতুন দা ওই যে ওই পানিতে পড়ে যায়, ওরকম কিছু কমেডি রিলিফ দিয়ে দিয়ে না শ্রীকান্তর প্রথম পার্টটা অ্যাজ বিগিনিয়ার যারা তাদের জন্য আই থিঙ্ক ইটস মানে ইটস গুড। হ্যাঁ, শ্রীকান্ত শরৎচন্দ্রের সাথে পরিচয় হওয়ার জন্য জরুরি, শরৎচন্দ্রের সাথে পরিচয় হওয়া জরুরি, কারণ হচ্ছে শরৎচন্দ্র তো ওই সময়ের শরৎচন্দ্র হচ্ছে তোমার রবীন্দ্রনাথের সময় শ্রেষ্ঠ কথা সাহিত্যিক ছিলেন আর কি। সো ওনার সাথে পরিচয় হওয়া অবশ্যই জরুরি। আমি শ্রীকান্ত সাজেস্ট করেছেন, শ্রীকান্ত যে গল্পকথক সে হচ্ছে ইয়ং কিশোর আর কি। সো ও কিন্তু নিজেকে ওই জায়গাটা বসাতে পারে, শ্রীকান্তর সাথে মাছ ধরতে যাইতে পারে, শ্রীকান্তর সাথে লট অফ স্টাফ, এবং যেহেতু কিশোরের চোখ দিয়ে দেখতেছে ওর জন্য এটা অনেক বেশি মানে ধরো কি এখানে যদি আমি একটা এক্সটার্নাল একটা এক্সাম্পল দিয়ে বলি, রিসেন্টলি ট্রেন্ড হচ্ছে পঞ্চায়েত সিরিজটা। পঞ্চায়েত সিরিজটা আমি নিজে দেখছি এবং আমি আমার একটা ফ্রেন্ডকে দেখাইছি যে কিনা হচ্ছে সিরিজ টিরিজ খুব একটা দেখে না, ও গ্রাম থেকে আসছে। আমি ওকে বলছি যে তুই সিরিজটা দেখতে, আমার সাথে দেখবি। আমি ওর পাশে বসে ওকে দেখাইছি এবং ও এত নস্টালজিক ফিল করছে। আমি ওর পাশে নিয়েছি, একটা এপিসোড দেখছি, ও পাগল হয়ে গেছে, ও তার বাকিগুলো সব দেখা শুরু করছে। তো ওর কাছে পঞ্চায়েত ছিল কিরকম, যে ও গ্রামে বড় হয়েছে, ও রিলেট করতে পারছে গ্রামের লাইফের সাথে, দ্যাটস ওর ভালো লাগতেছে। কিন্তু আমি তো গ্রামে বড় হইনি, আমার কেন ভালো লাগছে? কারণ আমি ওই অভিষেক ত্রিপাঠী মানে শহরের মানুষটার চোখ দিয়ে গ্রামটাকে দেখছি, রিলেটেবল ফিল করে 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 গ্রামটার প্রেমে পড়ছি, দ্যাটস ওয়াই আমাদের ভালো লাগছে। আর যে গ্রাম থেকে আসছে ও ডিরেক্ট গ্রামের মধ্যেই ঢুকে গেছে, ওই জন্যই পঞ্চায়েতটা সবার কাছে ভালো লাগছে। শ্রীকান্তের কাছে ওই ব্যাপারটা কি, যে টিনেজ কেউ যখন জিনিসটা পড়বে, ও শ্রীকান্তের চোখ দিয়ে শ্রীকান্তের সাথে বসে প্রত্যেকটা অ্যাডভেঞ্চারে যাবে। আর যে হয়তো একটু বড়, সে হয়তো বা আচ্ছা ঠিক আছে ওই জিনিসটা ফিল করে যে আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমিও তো ওইরকম ছিলাম বা সামথিং লাইক দ্যাট, ওর স্মৃতিটাকে এনজয় করতে 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 যাচ্ছে। একজনের সাথে সাথে যাচ্ছে, একজনের স্মৃতি এনজয় করতে সাথে সাথে যাচ্ছে। তো দুজনের জন্যই ইটস গুড এক্সপিরিয়েন্স। অন্তত প্রথম পার্টটা কথা আমি বলবো, প্রথম পার্টটাতে আই থিঙ্ক বিগিনিয়ারদের জন্য, শরৎচন্দ্রের সাথে পরিচয় হওয়ার জন্য এই গল্পটা হচ্ছে গিয়া সবচেয়ে ভালো একটা অপশন হতে পারে। ধরো আমরা যদি হুমায়ুন আহমেদকে বাদ নাও দিতে পারি, হুমায়ুন আহমেদ হচ্ছে আন্ডাররেটেড একটা ব্যাপার আছে কি জানো, হুমায়ুন আহমেদের সায়েন্স ফিকশন এত চমৎকার, ওনার গরু গল্পটা এত জোস। তারপরে অহক না, হুমায়ুন আহমেদ আসলে সায়েন্স ফিকশন কেন লিখলেন না, মানে কন্টিনিউ করবেন না? ওনার মোটামুটি ওনার তো আমি ইন্টারভিউ দেখিনি আসলে খুব একটা, আমি মোটামুটি ওনার নিজেরই ইন্টারভিউ টাইপের লেখা পড়ছি, যে হ্যাঁ ওই টাইপের জায়গাগুলো পড়ছি। ওরকম আরও অনেকগুলো না ছোটো ছোটো আর্টিকেল থাকতো যেগুলো অনেক আগে লিখতো, পেপার কাটিং হ্যানত্যান বিজেপি, ওইগুলা পরবর্তীতে অনেক জায়গায় হচ্ছে গিয়ে ধরো সমগ্রটার ভিতরে ফুটনোট হিসেবে দিয়ে দিত আর কি। ওই জায়গায় হচ্ছে উনি এরকম লিখছিল যে উনি সায়েন্স ফিকশন খুবই পছন্দ করতো, জনরাও পছন্দ করতো, কিন্তু উনার নিজের কাছেই মনে হতো যে সামহাও মেবি সামথিং ইজ ল্যাকিং। নিজের কাছেই মনে হতো। ওই জন্য আমার ঠিক খেয়াল নেই আমি কোথায় পড়ছি আসলে, এবং যেটা পড়ছি আমি প্রপারলিও বলতে পারলাম কি আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, বাট উনার এরকম মনে হতো। এবং উনি সামহাও জাফর ইকবালকে, উনার নিজের ছোট ভাইকে, সায়েন্স ফিকশন লেখার জন্য বেশি শ্রদ্ধা করতো, যে এই ছেলে যেভাবে লিখতেছে এটা ওরই স্ট্রংয়ে স্যুট হয়েই থাকবে। তার হচ্ছে এটা একটু ল্যাক লাগতো দেখি উনি খুব একটা বেশি লিখে নেয়, কিন্তু উনি যাই লিখছে আমার একটা মনে নেই, একটা ছিল কি বলে একটা স্টোরি ছিল এরকম, যে মেয়েটার নাম সুরবলি টুনটুনি বা কিছু একটা থাকে, মেয়েটার মা মারা যায়, তার স্টেপ মামা মারা যায়, স্টেপ মামা মারা যায়, দেন একটা আধ্যাত্মিক টাইপের ক্যারেক্টার হচ্ছে বাসায় আসে, ওর বাবার ইটের ফার্ম থাকে বা সামথিং, ওই লোকটা হচ্ছে অন্য একটা ওয়ার্ল্ডের সাথে কানেকশন করতে পারতো, এবং ওই মেয়েটাকে ওই পাওয়ারটা দিয়ে যায়। এবং ওই লোক এটাও বলে যে তোমার স্টেপ মাম কিন্তু মারা যায় নাই, তাই কিন্তু তোমার বাবা আসলে মারছে, এবং সে হচ্ছে কিছু ইলেকট্রিক জিনিসপত্র দিয়ে নাকি, এবং এই ধরনের কথা ছিল ওই গল্পটার মধ্যে। স্পয়লার অ্যালার্ট, স্পয়লার অ্যালার্ট, এই ধরনের জিনিসপত্র না, নট আ স্পয়লার অ্যালার্ট, কাইন্ড অফ নট আ স্পয়লার অ্যালার্ট। এরকমও থাকে যে কি বলে ওই লোকটাকে ও কিছু জিনিসপত্র দেয়, ট্রানজিস্টার হ্যান ত্যান হাবিজ, এবং ওই লোকটা বলে যে এই ঘরের মধ্যে শব্দ
আলো কম্পন কখনো ওই যে শক্তির রূপান্তর নিয়ে একটা কথা বলে যে শক্তি নিঃশেষ হয় না, এই ঘরের মধ্যেই শক্তি জিনিসটা আছে। আমি ওই আলো নিয়ে আসবো, আমি ওই শব্দ নিয়ে আসবো এবং আমি তোমার মাকে আবার তোমাকে দেখাবো যে কি হয়েছিল তার সাথে। তার আগে হচ্ছে সামহাও দে কি বলে পার্ট দেয়ার ওয়েজ আর কি, এরকম একটা ব্যাপার। এবং সামহাও ওইটা তার মধ্যে আসে। আর একটা ছিল অহক নামে একটা গল্প ছিল। অহকে হচ্ছে গিয়ে তৃতীয় মাত্রার নাকি সপ্তম মাত্রার প্রাণী, মানুষ ভাবে ওরা ভয়ঙ্কর, ওদের পারসেপশন আবার পারসেপশন চলতেছে, ওদের পারসেপশন থেকে ওরা ভাবে ওরা যা করতেছে ভালো করতেছে, আর মানুষের পারসেপশন থেকে মানুষ ভাবে ওরা যা করতেছে আমাদের ক্ষতি করতেছে। দুইটা কন্ট্রাস্ট, দুই দিক দিয়ে দুইটা গল্প চলতেছে, দুই দিক দিয়ে দুইজন মানে একটা হচ্ছে কি উন্নত প্রাণী, একটা হচ্ছে কি মানুষ কথা বলতেছে, গল্প চলতেছে। উনার সায়েন্স ফিকশন গুলা আমি বলবো হ্যাঁ ওনার বইয়ে আসলে অনেক মনে হয় সারফেস লেভেল, কিন্তু আসলে অনেক ভিতরে ঢোকার ব্যাপার স্যাপার থাকে। যেহেতু উনি সাইকোলজি নিয়ে খেলতে পছন্দ করতো, তুমি দেখো হিমু অ্যান্টি লজিকে চলতেছে, মিসেল লজিকে চলতেছে, শুভ্র নর্মালি চলতেছে, সবার মধ্যে সাইকোলজিক্যাল কোনো কোনো কানেকশন থাকতো। সো ওই জায়গা থেকে ওনার সায়েন্স ফিকশন যদি বলি, হ্যাঁ আই থিঙ্ক সায়েন্স ফিকশন। ওনার বাচ্চাদের জন্য অনেকগুলো গল্প আছে, অনেকগুলো সমগ্র আছে এরকম বড় বড় সাইজের, টগর ও কাঠগোলাপের গল্প, ব্যাং রাজা নাকি ব্যাং রাজকুমারী হ্যান, ওই বইগুলো বেশ ভালো। আপনারা হচ্ছে হ্যাঁ সিলেক্ট করে ওগুলো পড়ে ফেলবেন। আমরা যদি ধরো কেউ যদি গল্প পড়া শুরু করতে চাইতেছে, বই পড়া শুরু করতে চায়, তার জন্য কিন্তু অডিও বুক ইজ আ ম্যাসিভ মানে চান্স যে গেট ইনটু ইন্ডাস্ট্রি। যে ধরো এই যে আমরা একটু শ্রীকান্তর কথা বললাম, আমি আপনার যদি শ্রীকান্ত বইটা পাশে না থাকে, আমি আপনাকে 100 টাইমস হচ্ছে যে রেকমেন্ড করব আপনি গপমেরি থেকে যান, গপমেরি থেকে গিয়ে শ্রীকান্তটা শুনেন, আপনার অদ্ভুত রকমের ভালো লাগবে। মানে স্টাইলিং ওদের এটা খুব মানে এমন ভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকুক বা না থাকুক, জাস্ট কথাগুলো যেভাবে করে। আমি শ্রীকান্ত কেমনে শুনি জানো, আমি যখন ল্যাপটপটা অন করি সরাসরি 12 মিনিটে যাই। 12 মিনিটে কেন, ওই যে শ্রীকান্ত একটা বাঁশির আওয়াজ আছে, এটা এত শুটিং মানে তুমি ভিজুয়ালাইজ করতেছো। তুমি মানে একটা জিনিস কি, কেন আমি অডিও বুক পছন্দ করি, আমি অডিও বুক শুনি খুব কম। আচ্ছা আচ্ছা, মানে আমি হচ্ছে ট্রাভেলিং এ আমার খুব একটা টাইম জানা, সব অডিও বুক শোনা হয় খুব কম। কিন্তু অডিও বুকের ক্ষেত্রে না, তুমি নর্মাল যখন বই পড়তেছো ভিজুয়ালাইজ করতেছো, দ্যাটস এ গ্রেট থিং, বাট স্টিল যখন তুমি ওই ফিলিংসটা মানে কি বলবো যে ওই বাঁশির সুর শোনার পর আলাদা ইয়ে করা বা হচ্ছে পাখি ডাকতেছে, এগুলো শুনে শুনে যখন তুমি হচ্ছে গিয়ে ওই জিনিসটা ইমাজিন করো, আমার মনে হয় ওইটা তোমার ইমাজিনেশনের লেভেলটাকে আরো বাড়ায় দেয়, তুমি একদম দেখতে পাও বা এবং শুনতেও পাচ্ছ সাথে সাথে। সো আই গেস ওইটা আরো বেশি স্টিমুলেট করে আমাদের মাইন্ডটাকে, যখন আমরা বই পড়তেছি জিনিসগুলোকে আরো বেশি ভালোভাবে নিতে সাহায্য করে। তো আমি অডিও বুক খুবই প্রেফার করি। সো আমরা ধরো অডিও বুক কি কি শুনতে পারে, আমরা অবশ্যই সাজেস্ট করবো আগে চাঁদের পাহাড় শুনেন, চাঁদের পাহাড়ের শঙ্করের ব্যাপার স্যাপার শুনেন। অনেকগুলা হচ্ছে লেভেল আছে, যে দেশ বিদেশ জাহাজ সমুদ্র পাহাড় সব জায়গা শব্দ শুনে আমরা কেন এমন এমন জিনিস আমরা ট্রাই করতেছি এই পডকাস্টে যেগুলো আপনাকে ভিজুয়ালাইজ করতে সাহায্য করবে বা খুব ইজিলি আপনি ভিজুয়ালাইজ করতে পারেন, আগ্রহটা যেন আরো অনেক বেশি বাড়ে। এক্স্যাক্টলি, যাতে আপনার মনে হয় যে আপনি বই পড়ে অনেক কিছু জানতে পারতেছেন, আপনি বই পড়ে অনেক জায়গায় ট্রাভেল করতে পারতেছেন। হ্যাঁ, আপনাকে আমি শার্লক হোমস কেন সাজেস্ট করতেছি না, একটু আসেন আরেকটু পড়াশোনা করেন, একটু সত্যজিৎকে পড়াশোনা করেন, বোঝেন আসলে যে ব্যাপারটা কি, মানে ধরে যদি আমি বাক্য গঠন করতে দিই তাহলে তো হলো না। এক্স্যাক্টলি, যে আপনি বোঝেন যে আসলে ইনভেস্টিগেশন ব্যাপারটা কি, কিভাবে যায়। শার্লক হোমস তো ফাদার অফ ইনভেস্টিগেশন, ফাদার অফ হচ্ছে যে তোমার কি বলবো আমি, যে গোয়েন্দার যে ব্যাপার স্যাপার সব কিছুর জন্য আমাদের সবার প্রিয়। সো এইটার জন্য ধরো যাচ্ছে। তারপর আমরা যদি বা 3 মাস্কেটিয়ার্স বলি, 3 মাস্কেটিয়ার্স মাস্ট রিড, যেটা আপনাকে হচ্ছে একটা প্রাচ্যের ব্যাপার স্যাপারের সাথে, প্রাচ্যের সৈনিকের ব্যাপার স্যাপারের সাথে ইনক্লুড করবে। অ্যান্ড অডিও স্টোরি আপনাকে আমি 3 মাস্কেটিয়ার্স সাজেস্ট করবো, আপনাকে আমার জীবনের সেরা গল্প দ্য কাউন্ট অফ মন্টে ক্রিস্টো সাজেস্ট করবো। কাউন্ট অফ মন্টে ক্রিস্টোর গল্পটা ছোট্ট করে একটু বলি, ওর গল্প না, আমি যেদিন শুনতেছিলাম, এটা আমি পডকাস্টেও বলছি, আবার বলি, আমি লোভ সামলাতে পারি না। এটা হচ্ছে এটা যেদিন আমি শুনি সেদিন আমাদের বাসায় বৃষ্টি হচ্ছে। আমাদের বাসা মূলত দুইটা, একটা টাউনে একটা গ্রামে আর কি। সো ভাইয়া আসছে, ভাইয়া বৃষ্টিতে বাসায় যেতে পারে নাই, অ্যান্ড আমি মোটামুটি আমার রুমে একাই ঘুমাই। অ্যান্ড একাই ঘুমানো মানে কি, ওই করোনার টাইমে সারা রাত জেগে ফোন টিপতাম, এই সেই করতাম। সো করোনার টাইম যেভাবে গেছে আমি জানতাম না কোনটা রাত আর কোনটা দিন, ঠিক আছে। সো ওই টাইমে হচ্ছে যে আমরা প্রচুর অডিও বুক শুনতাম, প্রচুর। আলহামদুলিল্লাহ যে ওই টাইমে আমি ট্রাকচ্যুত হই নাই, আমি রাত জেগে অডিও বুকই শুনতাম, এই সেই করতাম আর কি। সো ওই আগের দিন আমি আবু বক্কর নামে একটা ছেলে, এইটারও একটা গল্প আছে না, আমি বলি তোমাকে। আবু বক্কর হচ্ছে যে তোমার এক গ্রামের
ফ্রিজের বা ইয়ার দোকানগুলো কি হয় যে তোমার গ্রে, অল্টন, সবগুলোর দোকান, সবগুলো ব্র্যান্ডের ফ্রিজ একটা দোকানেই পাওয়া যায় কিন্তু গ্রামের দিকে। সো ওখানে ও একটা ছেলে থাকে আমার ওখানকার, ও এত বেশি অডিও বুক শুনে, মানে তুমি কি চিন্তা করবা যে আরে ও তো গ্রামে একটা ইয়াতে ম্যানেজার, ও কি জানবে, ও আমার চেয়ে ভালো শুনে, ও আমার চেয়ে বেশি জানে। ও আমাকে সাজেস্ট করলো দ্য কাউন্ট অফ মন্টি ক্রিস্টো, ঠিক আছে। আমি শোনা শুরু করলাম। এটার আরেকটা গল্প কি, আমি মিরপুরে আমাদের হচ্ছে বইবৃক্ষ বা বিউপির একটা ইভেন্টে আমাদের বুক পার্টনার ছিল। সো ওখানকার একটা অনুষ্ঠান শেষ করে আমি বাইক কল করছি, বাসায় আসবো, বাইক কল করছি, বাইকে হচ্ছে উঠবো, হুট করে দেখি যে বাইকার ভাইয়া, ও ভাইয়া হচ্ছে তোমার নারায়ণ সান্যালের কাঁটায় কাঁটায় সিরিজ শুনতেছে রেডিও মিলান থেকে। হ্যাঁ, আমি অবাক হয়ে গেছি। মানে সত্য কথা, কেউ যদি আমার সবচেয়ে ভালো বন্ধু হতে চাই, সে হচ্ছে যে অডিও বুক শুনতে হবে, তাহলে আমি তোমার সাথে 14 ঘন্টা গল্প করতে পারবো অডিও বুক নিয়ে। আমি অবাক, ভাইয়ের সাথে পুরো রাস্তা, আমি নর্মালি ড্রাইভারদের সাথে, তেমন ড্রাইভার না, অবশ্যই ড্রাইভার না, ওনারা ভীষণ সম্মানীয় একজন ব্যক্তি, ভাইয়াদের সাথে আমার নর্মালি খুব বেশি কথা হয় না, আমি ইয়ারফোন দিয়ে গান টান শুনি বা অডিও বুক শুনি। ওনার সাথে আমি পুরো রাস্তা গেজাইছি, উনিও গেজায় না, মানে দুজনের এত ভালো মতো কথা, ভাই ওটা শুনছেন, ভাই এটা শুনছেন। হ্যাঁ, অপরিচিত লোকদের সাথে এটা আমিও খেয়াল করছি। ধরো আমি হয়েছে আমার সাথে এরকম যে বাদি ঘরে গেছি, ঠিক আমি যে বইটা পছন্দ করি, হেলান দিয়ে হয়তো উনি বইটা দেখতেছে, যাইয়া কথাবার্তা শুরু হয়, মানে না একটা অটোমেটিক কানেকশন ফিল হয় যে উনি এই বইটা পছন্দ করতেছেন, মানে উনারা সব ওই যে স্পোর্টস যারা পছন্দ করে, তারা যেমন 2 ফুট 2 ব্রাজিল একসাথে হলে বা 2 আর্জেন্টিনা একসাথে হলে শুরু করে, সো ওরকম সেম বইকে রেকমেন্ড করতেছে, বা এমন হয়তো বা যে কোনো গ্যাদারিং এ ওই দুজন একটা বই নিয়ে কথা বলতেছে, আমি পাশে হয়তো দাঁড়ায় আছি, শুনছি, যাই আমিও একটু কনভারসেশনে একটু অ্যাটেন্ড করে আসি, ভালো লাগে এই জিনিসগুলো। সো ওই ধরো ভাইয়ার সাথে, ভাইয়া আমাকে এত কিছু সাজেস্ট করছে। সত্য কথা বলতে কাঁটায় কাঁটায় সিরিজ আমি জানতাম নারায়ণ সান্যালের, উনি আমাকে যখন একটু পুশ করলো যে এটা তোমার মাস্ট শোনা উচিত, ঠিক আছে, তারপর আমি শুনলাম। এখন কাঁটায় কাঁটায় সিরিজ হয়তো আমরা একদিন কথা বলবো, তো আন্ডার রেটেড মনে হয় আমার কাঁটায় কাঁটায় সিরিজের পিকে বসুকে, যে উনি হচ্ছে একটা ব্যারিস্টার, কেস টেস সলভ করে আর কি। সো ওনার পর আমি কাঁটায় কাঁটায় সিরিজ শুনছি। তো দেখো, মানুষকে কখনো আসলে কোনোভাবেই জাজ করা উচিত না, কে কোনটা শুনে, কে কীভাবে জানে, কতটুকু আর কি। সো ধরো সেদিন রাতে আমার নর্মালি কী করা উচিত, আমি ভাইয়াকে প্রচুর ভয় পাই, রাসেল ভাই। সো উনি আমাকে ছোটোবেলা পিটাইছে অনেক পড়াশোনার জন্য। সো আমি ভয় পাই, তো সরি রাসেল ভাই। সো কী করছি আমি, ধরো তোমার মোটামুটি রাতের বেলা ভাইয়া থাকলে আমি তো ঘুমাই যাবো, ফোন টোন টিপবো না, অবশ্যই হাতে নিব না। কিন্তু সেদিন রাতে আমি একটু শোনা শুরু করছি গল্পটা, একটু পরে তো ঘুমাই যাবো অটোমেটিকভাবেই। ওই গল্প যখন শেষ হয়, আমি শোনা শুরু করছি রাত 12টায়, মানে রাত 11টায়, 12টা তো রাত অনেক, রাত 11টায় ওই গল্প যখন শেষ হয়, তখন মোটামুটি রাত 4টা, 4:30 আজান দিতেছে আর কি। কারণ ওই গল্পে একটা সিন থাকে, যে গল্পের সিনটা হচ্ছে যে ওই অ্যাডভান দান্তেস হচ্ছে একটা ইয়াতে যায়, কারাগারে যায়। হ্যাঁ, কারাগারে গিয়ে হচ্ছে ওই যে দেশদ্রোহী মামলায় কারাগারে যায়, অ্যান্ড ওই কারাগার থেকে কখনো জীবিত ফেরত আসে না, কিন্তু ও একটা কাহিনীর পর আসে, আমরা না বলি কারণ এটার পডকাস্ট আছে, এই যে এখানে দেওয়া থাকবে, শুনে নিন আর কি, দ্য কাউন্ট অফ মন্টি ক্রিস্টো। তো ওই গল্পে গিয়ে ও দেখা যায় যে ও হচ্ছে যে তোমার কারাগার থেকে সমুদ্রে লাফ দেয়, অ্যান্ড সমুদ্রের মধ্যে কিন্তু কারাগারটা। উনি যখন সমুদ্রে লাফ দেয়, বিশ্বাস করবা না, মানে তুমি শুনো, তোমার কাছে মনে হবে যে তুমি নিজে সমুদ্রে লাফ দিছো, তুমি একটা রিল্যাক্স পাইছো, তোমার নায়ক মুক্তি পাইছে, ঠিক আছে। সো এতটাই পছন্দ আমার দ্য কাউন্ট অফ মন্টি ক্রিস্টো, যে আমার ভাইয়া পাশে ঘুমাইতেছে আর আমি লুকিয়ে লুকিয়ে, আমার তো ইয়ারফোনও ছিল না, আমি এত কম একটা সাউন্ড দিয়ে বালিশের নিচে রাখছি, এইভাবে করে আমি অডিও স্টেটটা শুনতেছি। হ্যাঁ, সো দ্যাট মাস ফেভারিট দ্য কাউন্ট অফ মন্টি ক্রিস্টো আমার কাছে। এবং কাউন্ট অফ মন্টি ক্রিস্টোর আরেকটা ছোট্ট ইনসাইড বলি, তুমি তো সত্যজিৎ রায়ের যে আমার কাছে যে ফেলুদা, সেটা হচ্ছে তোমার সব্যসাচী হাজরা। আমার কাছে ফেলুদা মানে কিন্তু সৌমিত্র না, কারণ একটু বড় তো উনি, আমি রিলেট করতে পারি না আর কি। উনি তো একদম ফার্স্ট স্টেজে ছিল, এরপর তো সব্যসাচী, বাট আমার উনি অপরাজিত মানে আমার কাছে সৌমিত্র, অপুর সংসার মানে আমার কাছে সৌমিত্র, সৌমিত্র মানে আমার কাছে শেষ বেলা, শেষের কবিতা তো আছে, উনি যে বেলা শেষ আর কি, বেলা শেষ আছে ওদের রিসেন্ট মুভি বেলা শেষে নেই। হ্যাঁ, সো কিন্তু আমার কাছে ফেলুদা মানে হচ্ছে যে তোমার সব্যসাচী চক্রবর্তী আর কি। হ্যাঁ, উনি আসলে অ্যামেজিং অ্যাক্টর এন্ড ভয়েস আর্টিস্ট। হ্যাঁ, তো এখন ধরো ওনার ছেলের নাম হচ্ছে তোমার অর্জুন চক্রবর্তী আর গৌরব চক্রবর্তী। সো গৌরব চক্রবর্তী কিন্তু এর আগে অনেক কাজ করছে, ভিজুয়ালাইজ করছে, সিনেমা টিনেমা করছে, কিন্তু ওর পুরো লাইফে ও যতটা না ফেম পাইছে এত সব কিছু করে, উনি যে দ্য কাউন্ট অফ মন্টি ক্রিস্টো এসে এডমান দান্তেজের রোলটা প্লে করার পর যে পরিমাণে ফেমাস হয়েছে, যে পরিমাণে প্রত্যেকটা কমেন্টে ওনাকে এডমান দান্তেজ হিসেবে করা হয়, এটা চলেন বসা যাকে উনি আসছে, এগুলো শুনো, রিলেট করতে পারবা। সো হ্যাঁ, সো দ্য কাউন্ট অফ মন্টি ক্রিস্টো করার পর একজন ভয়েস আর্টিস্ট যে পরিমাণে ফেমাস হয়েছে, একজন নায়কও হইতে পারে না।
এতটা পপুলার দ্য কাউন্ট অফ মন্টি ক্রিস্টো। ইভেন বলা হয় যে অডিও স্টোরি ইন্ডাস্ট্রিতে দ্য কাউন্ট অফ মন্টি ক্রিস্টো, সানডে সাসপেন্সের বেস্ট প্রডিউস একটা ব্যাপার স্যাপার। সো হ্যাঁ, তো চাঁদের পাহাড় শুনো, দ্য কাউন্ট অফ মন্টি ক্রিস্টো শুনতে পারবে। তারা হচ্ছে আমরা যদি একজন আন্ডাররেটেড একটা ক্যারেক্টার বলি, আমাদের দেশে একটু কম পরিচিত মতি নন্দী। হ্যাঁ, অফকোর্স আমি মতি নন্দীর কথা বলবো। ওনার স্পোর্টস রিলেটেড জায়গা থেকে, ফুটবল বলো, সাঁতার বলেন, এভরিথিং ওনার ওই সৌমিত্রের সাথে কিন্তু ওনারটাই আছে। কোনি নামে দেয়ার ওয়াজ আ মুভি, ওনার বই থেকে নেওয়া। ওইখানে সৌমিত্র চট্টোপাধ্যায় হচ্ছে কি কোচ থাকে। ওনার বইয়ে না একটা অন্য ব্যাপারই আছে, গুশবাম ক্রিয়েট করা মোমেন্ট, মানে স্পোর্টসকে লাইফের সাথে মিলায়ে, ক্রিকেট বলো, ফুটবল বলো, সাঁতার বলো, স্ট্রাইকার যেমন ফুটবল নিয়ে অন্য লেভেলে নিয়ে যায় উনি। মানে আমি হচ্ছে গিয়ে কোনোদিনও সেরকম খেলাধুলা করিনি জীবনে। একবার স্কুলে বিস্কুট দৌড় দিছি, তাও বিস্কুটটা নিতে পারিনি, এমনি দৌড় দিছি, লাস্ট হয়েছি, ঠিক আছে। আই ওয়াজ নেভার ইনটু স্পোর্টস, বাট আই লাইক ক্রিকেট, আই লাভ ফুটবল, তো দেখতে ভালো লাগে। আচ্ছা, ফেভারিট প্লেয়ার কি ক্রিকেটের? হ্যাঁ, ক্রিকেটের ফেভারিট প্লেয়ার? ক্রিকেটের ফেভারিট প্লেয়ার ছিল সচিন টেন্ডুলকার। ওহ নাইস, গড অফ ক্রিকেট। ফুটবলে অফ কোর্স মেসি। ও আস চলো। সো এনার হচ্ছে স্পোর্টস নিয়ে লেখাগুলো, যেমন অডিও স্টোরি তো সিগমেন্টে ছিলাম, গপ্প মিনিট থেকে হচ্ছে যে স্ট্রাইকার আছে, তারপর হচ্ছে বুড়ো ঘোড়া আছে। বুড়ো ঘোড়া ক্রিকেট নিয়ে, স্ট্রাইকার হচ্ছে ফুটবল নিয়ে। সো এগুলো আরও অনেক কিছু আছে, এইগুলো আপনি শুনবেন। এগুলো শুনলে আপনার টাইমগুলো যেমন চমৎকার যাবে, আপনি নিজে ডিপ ড্রাইভ না, আপনি হচ্ছে ফিকশনাল ওয়ার্ল্ডের মধ্যে ঢুকবেন। আমরা আসলে সাজেস্ট করলে তো লটস অফ বই আমরা সাজেস্ট করতে পারি, অনেক কিছু যেতে পারে। আমরা হচ্ছে যে আমরা মানিক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসি নাই ফর আ রিজন, আমরা অনেক কিছু না এখানে ভেবে চিন্তে বলেছি যে বিগিনারের জন্য এই লিস্ট। আচ্ছা, এখানে আমি আরেকটা বই একটু অ্যাড করতে, জাস্ট অনলি ওয়ান, সেটা হচ্ছে অদ্বৈত মল্লবর্মণের তিতাস একটি নদীর নাম। এই বইটা অফকোর্স আমি মনে করি যে মানে বিগিনার হিসেবে লাগলে জাস্ট এই বইটাই পড়েন, জাস্ট এটাই পড়েন। মানে এত ওই যে বললাম না যে রুট, কি ছিলাম, কই ছিলাম, কিভাবে আসছি, এবং অ্যানসেস্টারের প্রতি না কৃতজ্ঞতা বোধ বেশি। এবং ওই যে একটা জিনিস বলে না, এখন কিন্তু জার্নালিং ব্যাপারটা খুব উঠছে, যে গ্র্যাটিটিউড জার্নাল, হ্যান ত্যান বিজেপি, প্রতিদিন তুমি কি নিয়ে কৃতজ্ঞ, তুমি প্রতিদিন যে জিনিস নিয়ে কৃতজ্ঞ, তোমার অতীতের কোন বিষয়টা নিয়ে তোমার কৃতজ্ঞ হওয়া উচিত, ওইগুলো বোঝার জন্য না এই টাইপের বইগুলো পড়া উচিত। সো ওই জায়গা থেকে আমি বলবো যে তিতাস একটি নদীর নাম, অদ্বৈত মল্লবর্মণের আ মাস্ট রিড ফর এ বিগিনার। তো এই মোটামুটি আমাদের লিস্ট। আপনারা কমেন্টে জানায়েন যে, অবশ্যই একটা জিনিস সবসময় আমি হাম্বলের সাথে ট্রাই করি যে আমার লিস্ট, আমার কথাবার্তা ফর আমার মাইন্ড থেকে আমি বলেছি। সো আমাদের পারসেপশন, আমার যতটুকু জানা, আমার জানা কম হতেই পারে, পৃথিবীতে সব কিছু আমি জানবো না। সো সব কিছুর জন্য আমি সবসময় একটা হাম্বলি রোল প্লে করি যে এটা আমার মতামত বা আমি চেষ্টা করতেছি। অবশ্যই আপনারা, যেখানে আমার মনে হয় যে আমার চেয়ে মোটামুটি সবাই বেশি বই পড়ছে, আমি সবচেয়ে কম বই পড়ি, এটা আমি ফিল করি। সো আপনারাও সাজেস্ট করতে পারেন কমেন্টে যে এই বইগুলো দিয়ে বই পড়া শুরু করা উচিত। আমরা খুবই উইলিংলি অ্যাকসেপ্ট করবো আপনাদের প্রত্যেকটা মতামত, প্রত্যেকটা পজিটিভ মতামত, প্রত্যেকটা কনস্ট্রাকটিভ ক্রিটিজম, সব কিছু আমরা খুব উইলিংলি অ্যাকসেপ্ট করবো। সো দিস অল আর ফ্রম আস, যে আপনারা যারা বই পড়া শুরু করতে চান শুরু করেন, বাট বই পড়া কেন জরুরি এগুলো বিষয় নিয়ে আমরা প্রত্যেকটা এপিসোডেই কথাবার্তা বলি। সো ইয়া, ইটস অল ডান অ্যান্ড শেষ করবো বাকি দিয়ে। ওকে, সো মোটামুটি ভাইয়া যেটা বললো সেটাই তো হচ্ছে কি মোটামুটি কী বলবো, মানে সাম আপ করে আমি আর কি কনক্লুশন দিব। বাট স্টিল বই পড়া কেন জরুরি এইটা মনে হয় না আমাদের এখানে বোঝানোর কিছু আছে, বিকজ যারা এই পডকাস্টটা দেখতেছে, যারা এই পডকাস্টটা এই পর্যন্ত দেখছে বা শুরুও করছে যখন, তারা অন্তত এই জিনিসটা বুঝে ফেলছে যে বই পড়াটা কেন জরুরি। এইটুকু জিনিস কিন্তু মোটামুটি মানুষের মধ্যে ঢুকে গেছে। তো এই বিগিনিয়ার লিস্টের জন্য আমরা আমাদের পারসেপশন থেকে যা বললাম, দোজ আর মানে মাস্ট রেকমেন্ডেড ফ্রম আস। এছাড়া মানুষ যেটা বলবে, এছাড়া প্রচুর গ্রুপ টুপ যা আছে, মানুষের রেকমেন্ডেশন আছে, সবার থেকে আপনার বিগিন হিসেবে নেন। জাস্ট লাস্ট একটা জিনিসই থাকবে যে বইটা পড়েন, ভালো বই পড়েন, ভালো জায়গায় হচ্ছে সময়টা দেন। ভালো জায়গায় যত আপনি সময়টা বেশি দিবেন, আপনি নিজের পার্সোনাল ফুলফিলমেন্ট হোক, মানে আমি বাকি সব বাদ দিলাম, যে প্রফেশনাল ডেভেলপমেন্ট, তারপর আমি ধরলাম যে লাইফে অনেক উঁচু হইতে হবে, বড় হইতে হবে, হ্যান্তাবিজিবি সব বাদ দিলাম। আপনি নিজে পৃথিবীতে খুব লিমিটেড টাইম নিয়ে আসছেন, ওই সময়টাকে প্রত্যেকটা সেকেন্ডকে কাউন্ট করার জন্য বা এনজয় করার জন্য যদি কিছু চান, আপনি একটা ভালো বই পড়েন। আপনার সময়টা ভালো কাটবে, আপনার লাইফে একটা সুন্দর মেমোরি ক্রিয়েট হয়ে থাকবে আপনার ইমোশনাল ব্যাংকে, যা আমার একটা সুন্দর মেমোরি আছে, ওই মেমোরিটা আমি লিভ করতে পারতেছি, চেরিশ করতে পারতেছি। এক্স্যাক্টলি। সো আপনি যদি পথের পাঁচালী পড়েন, প্রত্যেক শরৎকালে আপনার অপু দুর্গার কথা মনে পড়বে। সো ওরা লাইফে রিলেট করার মতো অনেক কিছু পাবেন। হ্যাঁ, যেমন হচ্ছে দ্য কাউন্ট অফ মন্টি ক্রিস্টো যে পড়ছে কিছুদিন আগে পাবনাতে, হচ্ছে তোমার ছাদ ফুটা করে হচ্ছে আসামি পালাইছে। সো দ্য কাউন্ট অফ মন্টি ক্রিস্টো যারা পড়ছে তাদেরকে আমি মেনশন করছিলাম যে ইটস অ্যাডভান্স অ্যাবে ফারি আর একটা ক্যারেক্টার থাকে। সো এইভাবে রিলেট করা যায়, গল্প টল্প করা যায় আর কি। সো দিস ইজ অল অ্যাবাউট আস অ্যান্ড দিস ইজ রমজান আলী ইমন সাইনিং আউট
from this episode until the next one. Okay, this is Bhavna Mukherjee signing out from Passive Journal Book Podcast. See you on the next episode. Bye bye. Ta-da.